জি স্যার, আপনি এটা প্লিজ স্টার্ট করবেন স্যার, আমরা লাইভে গিয়েছি। স্যার আনমিউট হবেন স্যার। জি, এম আই অডিবল? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করবো আমরা। জি প্লিজ স্যার, প্রসিড। আচ্ছা, ধন্যবাদ আনিস সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। সূরা ইনশিরাহ আয়াত ৫। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে গুড ইভিনিং। আমার নাম তাহমিদ। আমি আসলে ডিসি এর পক্ষ থেকে আপনাদের সামনে একটু আমার অস্পির যে এক্সপেরিয়েন্স, এবার যে অস্পি যেটা এসেছিল সেটা নিয়ে কিছু কথা বলতে আসছি। আম, এখানে আসলে কোনো মেন্টর বা কোনো ফ্যাসিলিটেটর ওই রকম কিছু না। এখানে দেখা যাবে যে অনেকে যারা শুনছেন বা শুনবেন সবাই দেখা যাবে, অধিকাংশই দেখা যাবে আমার থেকে হয়তো বেশিও জানেন বা এরকম কিছু। তো আমরা যেটা চাচ্ছিলাম যে এইখানে আপনারা যদি এখানে পার্টিসিপেট করেন তাহলে একটু জিনিসটা সুন্দর হয় আর কি। তো কি বলেন, আপনাদের মধ্যে যদি কেউ বলেন যে কিভাবে আমরা এগোতে পারি? আমরা কি জাস্ট একবার ভেবে বলে যাব, না আপনারা মাঝে মাঝে কিছু যদি বলেন বা এটা একটু পার্টিসিপেট করেন তাহলে একটু ভালো হয় আর কি। কি বলেন, কেউ একজন বলেন কিভাবে আমরা এগোতে পারি? কেউ কি বলবেন? আচ্ছা। হম। আদি ভাই। তাই, মাদি ভাই শুনুন তো। আচ্ছা, ঠিক আছে, আমরা এগোই, হ্যাঁ। আহ, তো আমি অসপি দিয়ে আমার যেটা মনে হয়েছে যে অসপিতে আমাদের খুব বেসিক যে জিনিসটা সেটা হলো যে কোন লেভেলে কোনটা আমি এক্সপেক্ট করছি সেটা জানাটা খুব প্রয়োজন। এর জন্য অসপি এখানে সলভ অনেকে করছেন হয়তো। আমরা একটু নিতে একটু দেরি হয়ে গেছে বিভিন্ন কারণে, যাই হোক। তো যারা করছেনও তারা আসলে কোন স্টেশনে আপনি কি এক্সপেক্ট করছেন সেইটা জানাটা খুব বেশি জরুরি মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে। আপনারা হয়তো এভাবে কিভাবে মনে করবেন। তো এর জন্য আমি একটা ফোন, আমি আসলে এটা রিসিভ করতে হবে। আমি এক্সট্রিমলি সরি, আপনি একটু ওয়েট করতে। স্যার আবার স্যার, স্যার 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 ওরকম কিছু না স্যার, চলছে। আমি খুবই দুঃখিত, ওই আমার স্যার ফোন করছিলেন তো কালকে অপারেশন ছিল, এর জন্য করতে বাধ্য হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে অসপিতে আমি কোন স্টেশনে কি এক্সপেক্ট করছি এটা জানাটা খুব জরুরি। আমরা অসপি দেওয়ার আগে ইমতিয়াজ স্যার একটা ক্লাস করে গেছিলাম, স্যার একটু বলে দিয়েছিল যে কোন স্টেশনে কি আসতেছে, তুমি কোন দিকে যাচ্ছ।
কত নাম্বার থেকে কোন দিকে যাচ্ছ, মানে পরের স্টেশন কি থাকবে সেটা আশা করাটা, বুঝতে পারাটা খুব জরুরি। তো এটা আসলে বিসিবিএস এর ফিক্সড। এর জন্য আমরা এইখানে অস্পি সলভেও ঠিক আমি কোনখান থেকে শুরু করছি সেটা না, যেটা 1 নাম্বার স্টেশন সেইটা সেভাবেই আমি সলভ করার জন্য চেষ্টা করছি। দ্বিতীয় কথা হলো অস্পি দেওয়ার আগে আমরা মানে একটা জিনিস খুব ভালো মতন বুঝে যেতে হবে যে অস্পিতে আমি 100 থেকে 100% মানে সবগুলো অ্যান্সার আমি করতে পারবো না, এটা সম্ভব না। তাহলে কি করা যেতে পারে, যে আমি আসলে ধরেই নিব যে একটা কোশ্চেনের 10, একটা কোশ্চেন আমি কিছুই পারবো না, আরেকটা কোশ্চেনে 1-2 হয়তো পাবো, মানে আমার পরীক্ষাটা হবে আসলে 80-র মধ্যে। এর বেশি যদি আমি এক্সপেক্ট করে যাই মানে অস্পির মধ্যে, তাহলে আসলে নাম্বার উঠবে আসলে আইইউতে। আইইউতে দেখা যায় যে 40-45 পর্যন্ত ওঠানো খুব বেশি কঠিন বিষয় না। অনেক আমরা যারা পরীক্ষা আল্লাহ তাআলা দেওয়াইছে আমাদের সবারই এরকম এক্সপেকটেশন ছিল, এভাবে এভাবে প্রিপেয়ার হয়ে গেছিলাম যে আইইউতে আমরা 40 অ্যাবাভ তুলবো, কিন্তু অস্পিতে আসলে 80-র মধ্যে মানে পরীক্ষাটা হতে হবে। এর জন্য কোন স্টেশন খুব খারাপ হলে জিরো, আমি একটা স্টেশনে জিরো পাইছি, কিছু যায় আসে না, আমরা পরেরটা চলে যাবো। তো আমি একটু কি রকম ঘটলো ঘটনাটা আমি ডাইরেক্ট এক্সপিরিয়েন্স শেয়ারটা করি। যে আমরা যখন সকালবেলা যাই, যাওয়ার পরে আমাদেরকে এরকম খাবার দাবার দিল, দেওয়ার পরে আমাদেরকে আসলে বিভিন্ন গ্রুপে ভাগ করে নিয়ে যায়। প্রথমে অস্পি হয়েছিল, আমাদের অস্পি স্টেশনের ইয়ে ছিলেন হলো এপিএমসি টিক্সার। তো ঢোকানোর পরে ওনার ব্রিফ করলেন, 14 জন ঢুকাইলেন। তো এই জিনিসটা খুব স্ট্রাইক করার বিষয়। আপনি খেয়াল করবেন অস্পিতে আপনাকে কতজন ঢুকাচ্ছে। তো যদি 14 জন ঢুকায় তার মানে আপনার রেস্ট স্টেশন আছে 4টা, 10টা স্টেশন আর রেস্ট স্টেশন আছে 4টা। অস্পিতে এটা লক্ষ্য করবেন কতজন করে গ্রুপ করতেছে। যদি আপনি 10 জন ঢুকে তাহলে 10 জন ঠিক আছে, সেক্ষেত্রে তো আর কিছু করণীয় নাই। কিন্তু যদি কখনোই আপনি রেস্ট স্টেশন এবং টোটাল স্টেশনের চেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট ঢুকাবে না। ধরেন 15 জন যদি ঢুকায় তাহলে 5টাকে রেস্ট স্টেশন আছে, 13 জন ঢুকাইলে 3টা রেস্ট স্টেশন আছে। এটা হলো বিষয়, হ্যাঁ। তো আপনার যখনই আমরা অস্পিতে ঢুকছি যে 14 জন, তো আমরা মোটামুটি বুঝে গেছি যে রেস্ট স্টেশন আসলে আছে 4টা। তো প্রথম স্টেশনের আগে রেস্ট স্টেশন ছিল, প্রথম প্রথম স্টেশনে ঠিক এইরকম একটা ছবি ছিল। প্রথম স্টেশনে ঢোকার সাথে সাথে এইরকম একটা ছবি ছিল। তো অনেকে আমরা বের হয়ে শুনছি যে সবাই খুব পাজল হয়ে গেল যে এইরকম একটা ছবি যেটা আমরা কোনোদিন দেখিনি। মানে আমাদের যে সার্জিক্যাল প্র্যাকটিসে আসলে আইসিইউ চার্ট খুব বেশি তো আমরা লক্ষ্য করি নাই। তো কিন্তু মানে ওইরকম বিষয়টা এটা রেল স্টেশনে ছিল যে পরবর্তী তুমি যে স্টেশনে যাবা সেখানে এটা থাকবে, সেটা থেকে কিছু প্রশ্ন করা হবে, এরকমই কিছু কথা দেখা ছিল। তো এইটার ইম্পর্টেন্সটা ছিল যে আমরা যখন হসপিটাল দিই সেটা ওই যে ইমিডিয়েট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরকার যে দমন পীড়নের চেষ্টা করলো তারপরের ঘটনা। তো এখানে খুবই এই আইসিইউ বা এই ট্রমাটিক একটা পেশেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ভাইটাল ছিল। তো এর জন্য ট্রমা থেকে একটা অস্পি স্টেশন আসবে এটা বোঝাইছিল। তো আলটিমেটলি এই স্টেশন আইসিইউ দেখার পরে যেটা আমার মাথায় আসছিল যে এখানে ট্রমা রিলেটেড কোনো বিষয় আছে আর। তো সাবসিকুয়েন্টলি আমরা এখানে চিন্তা করছিলাম যে এখানে কি আসতে পারে। তো রেস্ট স্টেশন কিন্তু আসলে পানি খাওয়া বা একটু ঘোরাঘুরি করা, একটু রেস্ট নেওয়ার জন্য রেস্ট স্টেশন না। রেস্ট স্টেশন হলো এক্সপেক্ট করা যে পরে কোশ্চেনটা কি আসতে পারে। তো মোটামুটি আমি বুঝে গেছিলাম যে ট্রমা রিলেটেড কোশ্চেন আসবে। তো ট্রমা রিলেটেড কি কোশ্চেন আসতে পারে, যদি আপনি এটাকে খুব ভালো করে দেখেন, এখানে আমি ছবিটা তোলার চেষ্টা করছি, ছবিটা কিরকম আসছে জানি না, আমার কাছে আছে এই ছবিটা, যে কোনো আইসিইউতে আপনার এই চারটা পাবেন। এখানে দেখেন তার রেস্ট মানে ভাইটালস আছে, বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে সেগুলো দিয়ে তারা আসলে মনিটর করে। এখানে অনেকটা পার্টোগ্রাফ টাইপের একটা চার্ট আছে এইটায়, যেইটা দিয়ে বোঝা যাচ্ছে যে পেশেন্টটা কোন দিকে যাচ্ছে, মানে এর অ্যাসেসমেন্টটা সহজ হয় আইসিইউ চ্যাটের আসলে কাজে দিই। তো আলটিমেটলি পরের স্টেশন আমরা গেলাম, যখন রেস্টে আমরা কিছুটা এটা আমার ছিল প্রায় লাস্টের দিকের স্টেশন, মানে এর প্রথম দিকে স্টেশন ছিল না এটা, আমি বলবো আমার কোনটা প্রথম ছিল। তো পরের স্টেশনে গিয়ে তো আমরা দেখলাম যে আসলে শুধুমাত্র ট্রমা রিলেটেড কোশ্চেন, মানে ঠিক এই চার্ট থেকে কোনো কোশ্চেন ওইরকম স্পেসিফিক কোনো কোশ্চেনই ছিল না। কোশ্চেন ছিল টোটালি ট্রমা রিলেটেড। এবং প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট ইজ ইট, সেটা ঠিক এইটা আছে। রাতের বেলায় চেষ্টা করবো যে না পারি কালকে। হ্যাঁ, হ্যালো, কেউ আচ্ছা, কিছু বলছেন? কেউ কিছু বলছেন?
আচ্ছা, কেউ কিছু বললে আমরা খুশি হবো আসলে, মানে এখানে শেয়ারিং, তো যদি কেউ এখানে কিছু ইনপুট দেন তাহলে এটা আরেকটু ইন্টারেক্টিভ হবে, একটু জিনিসটা ভালো হবে আর কি। ঠিক আছে, যদি যে কোনো জায়গায় আপনারা ইনপুট দিলে ইনপুট দিবেন, কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি এটা কি, হোয়াট ইজ দিস, এটা একটা আইসোচার্টিক উপরে যাচ্ছিল তাই লিখে দেওয়া হয়েছিল, তাই লিখছিলাম আমরা। এরপরে এইখানে বাকি কোশ্চেন ছিল সব ট্রমা, যে একটা পেশেন্টের ট্রমা হয়েছে, সেই ট্রমার পেশেন্টের তুমি আর কি কি প্যারামিটার এখান থেকে চেক করবা। এখানে মোটামুটি যা ছিল সব দেখে দেখে হুবহু লিখে দিছিলাম। 5 মিনিট টাইম ছিল, 5 মিনিটে 10টা কোশ্চেন। খুব কঠিন মনে হয় নাই এটা। হোয়াট প্যারামিটারস আর ফাউন্ড ইন মনিটরিং, একটা কোশ্চেন করছিল যে এই চার্টের মধ্যে কোন কোন প্যারামিটারটা তুমি মনিটরে দেখবা। এইগুলো আসলে কোনোটাই মনে হয় নাই যে আপনারা পারবেন না বা না পারার। আর ট্রমা পেশেন্টের কি কি দেখবো, এই টাইপের কোশ্চেন ছিল, একদম এক্সাক্ট 10টা কোশ্চেন আমার এক্সাক্ট মনে করার সুযোগ হয় নাই। আর আমি এর জন্য দুঃখিত, কিন্তু এইরকমই কিছু ব্যাপার স্যাপার ছিল আর কি। কিন্তু মূল কথাটা ছিল চার্ট রিলেটেড, খুব গভীর কোনো কোশ্চেন না, কোশ্চেন ছিল ট্রমা রিলেটেড। তো এরপরে যেটা ছিল, এরপরে ছিল আসলে এক্স রে। এইখানে একটা জিনিস আমি বলে দিই, এই এক্স রেতে আসলে আহ, প্রথম কথা হলো আমি তো আসলে টোটালি এক্স রেটা যা ছিল ওখানে সেটা তো আর তুলে আনতে পারি নাই। আমি আমার মতন যেগুলো পারছি, যেগুলো মনে ছিলাম সেগুলো, সেগুলোকে আহ, আহ, এখানে তুলে নিয়ে আসছি। সেগুলো ইন্টারনেট থেকে তুলে নিয়ে আসছি। তো এইখানে এই এই জায়গাটায় এসে যখন এক্স রে জায়গাটায় আসবো আমরা, সেইখানে আসলে আহ, মানে ধরেই নিতে হবে এখানে আমি সবগুলো করতে পারবো না। আমাদের এক একটা স্টেশনে 5টা করে এক্স রে বা ফিল্ম ছিল। সেই 5টা ফিল্মের প্রতিটা 3টা করে কোশ্চেন ছিল, এই 3টা রেডিও, হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিং, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট। প্রতিটা এক্স রে, 5টা এক্স রে ছিল। একটা একটা স্টেশন, যে আপনারা জানেন প্রতিটা স্টেশনে 5 মিনিট করে, একটা স্টেশনে 5 মিনিট, সেই 5 মিনিটে 5টা করে ফিল্ম ছিল। সেই ফিল্মের মধ্যে 3টা করে কোশ্চেন ছিল। সুতরাং এখানে চিন্তা করা বা বলার কিছু নাই যে এইটা কি হবে, ওটা কি হবে, হ্যান কি হবে। এক ঝলকে দেখলে যেটা খুব যেরকম প্রথম ছিল সেটা হলো অস্টিওসার্কোমা ছিল, একদম টিপিক্যাল সানরে, ঠিক যেরকম ছবি আমি নিয়ে আসছি ঠিক এইরকম ছিল, যে সানরে অ্যাপিয়ারেন্স, টিপিক্যাল সানরে অ্যাপিয়ারেন্স, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আপনি যদি 5টা স্ক্রল করে যান, ওখানে ল্যাপটপের মধ্যে একটা করে একটা থাকে, 2A 2B 2C 2D 2E এভাবে করে থাকে, এবং সেটার সাথে সাথে আমি যখন মানে আমি যে অ্যান্সার স্ক্রিপ্ট, সেখানেও 2A 2B 2C এভাবে লেখা থাকে। সুতরাং মানে কনফিউজড হওয়ার খুব কঠিন যে কোনটা কি লিখবো। তো আপনি যদি স্ক্রল করে এক ঝলক 5টাও দেখে যান, তাতেই 5 মিনিট শেষ হয়ে যাবে। সুতরাং মানে এটা পারছি না, একটু চিন্তা করে দেখি, চিন্তা আসলে ওখানে এই এক্স রে যে স্টেশন, 2টা স্টেশন আসে, একটা আসে 2A, এটা আসলে আসে অর্থোপেডিক এক্স রে আর নিউরোসার্জিক্যাল এক্স রে, এই দুইটা মিলে আসে স্টেশন 2। এই স্টেশন 2তে আপনি যখনই দেখবেন যে আপনি 2 নাম্বার স্টেশন বা 3 নাম্বার স্টেশনের দিকে যাচ্ছেন, মোটামুটি বুঝবেন যে এটা এক্স এর দিকে যাচ্ছে। আপনি ওয়ানের দিকে যখন যাবেন, একটু একটু বলে নিই, এই ওয়ানের দিকে আপনি যখন যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে, আপনি চিন্তা করবেন যে আসলে এই আমি একটা ডাটা ইন্টারপ্রিটেশন বা এই দিকে যাচ্ছি, যে এখন আমি একটা চার্ট পাবো অথবা একটা ডাটা ইন্টারপ্রিটেশন পাবো। মানে এর আগের বার ছিল হলো যে আশা স্কোর, ঠিক আমরা যে দিলাম, মানে আমরা তো জুলাইতে, এর আগে জানুয়ারিতে ছিল যে কয়েকটা সিনারিও দিয়েছিল যে এটার আশা স্কোর কত, এটা জিসিএস স্কোর কত, এরকম ছিল। মানে এখানে আমি ডাটা ইন্টারপ্রিটেশন, সামনের বার ধরেন আপনার একটা কালচার সেন্সিটিভিটি আসলো, সেই কালচার সেন্সিটিভিটির রিপোর্ট ইন্টারপ্রিটেশন আসলো, অথবা মানে একটা ইউরিনারি একবার আসছিল, ইউরিনারির যে ডাটা রিপোর্ট সেগুলোর। তো এইটা মানে আপনি যখন 1 নাম্বার স্টেশনের দিকে যাচ্ছেন, আপনি কোথায় আছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো দিয়ে 1 নাম্বার স্টেশন, সেই দিকে যখন আপনি যাচ্ছেন, তখন আপনি বুঝে যাবেন যে এখানে আমি একটা ডাটা ইন্টারপ্রিটেশন বা এই টাইপের একটা কোশ্চেন পাবো। ঠিক সেইভাবে আমি এটাই বারবার বলছি যে কোন স্টেশনে যে কি এক্সপেক্ট করতে পারেন,
সেটা বোঝাটাই আমার কাছে অস্পিতে এই 2 নম্বর স্টেশন বা 3 নম্বর স্টেশনে যখনই আপনি দেখবেন যে এখানে আপনি ফিল্ম পাচ্ছেন, এইখানে আসলে আপনার খুব বেশি চিন্তা ভাবনা করার কিছু নাই। এই ফিল্ম মোটামুটি এটা ধরেই নেওয়ারই যে কিছু কিছু এরকম পারা যাবে, কিছু পারা যাবে না। কেননা এত 5টা করে আমি বারবারই দেখছি, এর আগের বারে মনে হয় 3টা করে ছিল না 5টা করেই মনে হয় ছিল। এত ফিল্ম দেয়, এইগুলোর নিয়ে আসলে খুব বেশি টেনশন। আমি এটা নিয়ে খুব প্রিপারেশন নেওয়ারও যে খুব সুযোগ আছে বলে আমার মনে হয় নাই, কেননা এরকম 5টা দিবে, সেটা কই থেকে দিবে আল্লাহ মালুম ছাড়া কেউ জানে না। মানে বেইলি লাভ থেকে আগে দিত, এখন বেইলি লাভ থেকেও দেয় না। সেইটার নিয়ে এত টেনশন করা, আসলে এই দুটো স্টেশনকে আমরা খারাপ হবে ধরে নিয়ে, ভালো হলে ভালো বোনাস, কিন্তু এটাকে খারাপ হয়ে ধরে নিয়ে, আমি যেটা বললাম যে দুইটা স্টেশনকে আসলে আমরা ওইভাবে ধরতেই পারবো না যে এই দুটো স্টেশনে বেনিফিট আছে, বা এই দুইটা স্টেশনকে আমার মাইনাস করি আসলে শুরু করতে হবে আর কি হসপিটালে ঢোকার আগে। তো এই স্টেশনে তো যাই হোক, তো আমরা যদি একটু চিন্তা করি যে এবার এবার কি আসছিল। প্রথমে এরকম একদম এক্সরে একটা ছিল, অস্টিওসার্কোমা সার্নারি, আপনারা সবাই যেটা বুঝছেন ডায়াগনোসিস কিভাবে কিভাবে এটা ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস অস্টিওসার্কোমা ইনভলভিং ও যে বোনটা ছিল ওই বোন, এখানে হিউমারাস আছে, আর এরপর ট্রিটমেন্ট টিম মাল্টিডিসিপ্লিনারি এক টিম, এক্সিশন রিকনস্ট্রাকশন, এবং ও আচ্ছা এখানে কিন্তু কোনো লাইন লেখা যাবে না, কোনো ধরনের কোনো লাইন এখানে লেখা যাবে না, কোনো সুযোগই নেই। মানে জাস্ট পিন পয়েন্ট উত্তরটা শব্দ লিখতে হবে। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট লিখছে সেখানে একটা লাইন, ওরা স্যাররাও এরকম দেয়, এক পৃষ্ঠার মধ্যে 5টা এক্সরে 3টা করে অ্যান্সার দিতে হবে, সুতরাং স্যাররাও এরকম স্পেসি দেয়, আপনি লিখতে চাইলেও লিখতে পারবেন না লাইন, মাথায় নিয়ে যাবেন যে আমি কোনো লাইন লিখবো না। ট্রিটমেন্ট কি, এক্সিশন ফলোড এমডিটি, এক্সিশন অ্যাডজুভেন্ট, যদি আপনি এটা চান। আর যদি অস্টিওসার্কোমা তো এরকম যদি নিউরোডজুভেন্ট হয় তাহলে নিউরোডজুভেন্ট এক্সিশন, মানে আপনার জাস্ট পয়েন্ট শব্দটাই লিখতে হবে, হ্যাঁ। তো এটা ছিল একটা, আর এরপরে একটা ছিল অনেকটা একটা এক্সট্রাডুরাল হেমাটোমা, এক্সট্রাডুরাল হেমাটোমা ছিল যে এটা অবভিয়াস ডায়াগনোসিস। কেউ কি বলতে পারবে এটা এটা জিনিসটা কি? ওটা লিখতে হয়েছে যে এটা এটা কি এক্সরে না কি ইনভেস্টিগেশন, সেটা লিখতে হয়েছে। বলতে পারবেন এটা কি কি ইনভেস্টিগেশন, কি করা হয়েছে, এটা কেউ কি বলতে পারবে কি ইনভেস্টিগেশন এটা? আচ্ছা, ঠিক আছে, এটা একটা সিটি স্ক্যান। তো সিটি আমরা এটা সবাই বুঝি, আসলে এটা অবভিয়াস এই যে এটা একটা এক্সট্রাডুরাল হেমাটোমা। এখানে আমাদের বাইকনকেভ একটা মানে লেন্টিফর্ম একটা অপাসিটি আছে, এবং এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ওই রকম ইভাকুয়েশনের ট্রিটমেন্ট। আচ্ছা, এটা একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এইটা ছবিতে এটা ছিল না, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ছিল একটা নেক অফ ফিমারে। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট আপনার প্যাথোলজিক্যাল, ওটা একটা গ্রোথের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ছিল। ট্রিটমেন্ট মাল্টিডিসিপ্লিনারি টিম, যেটা ট্রিটমেন্ট 3টা শব্দ আপনারা লিখে দিতে হবে। 2D 2E, মানে বাকি দুইটা আমার ওই রকম মনে নাই, হ্যাঁ। তো যাই হোক, এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই আর কি। তাহলে 2 নম্বরে আসলে 2 বা 3 যে কোনো একটা আপনি অর্থোপেডিক্স ও নিউরো সার্জারি রিলেটেড একটা স্টেশন পাবেন, যেটা সাধারণত এক্স রে বা সিটি স্ক্যান এই টাইপেরই হয়, বা এমআরআই হয়, মাঝে মাঝে পিএলআইডি হয় এই type। তো আর 3 নম্বর স্টেশনটা আপনারা পাবেন মূলত একটা ইউরোলজির স্টেশন, এবং এই স্টেশনটাও একই কথা, এখানে 5টা ফিল্ম থাকবে, সেই ফিল্মের 3টা করে কোশ্চেন, এটা ইনভেস্টিগেশন, এটা কি ইনভেস্টিগেশন হয়েছে, কোথাও থাকবে কি ইনভেস্টিগেশন হয়েছে, কোথাও থাকবে রেডিওলজিক্যাল ফাইন্ডিং বা এইখানকার ফাইন্ডিং, তারপরে ডায়াগনোসিস কি, তারপর ট্রিটমেন্ট। এটা একটা এরকম একটা সিটি ইউরোগ্রাম ছিল, এটা ডায়াগনোসিস রেনাসেল কার্সিনোমা ছিল, এবং এটা ট্রিটমেন্ট কি নেফ্রেক্টমি। আপনি আসলে এক কথায় বারবার যেটা বলছি, একটা শব্দ ইউজ করাটাই খুব জরুরি, কি ইউজ করব, এবং ওখানে চিন্তা করার কিছু নাই আর। তো এরকম আরেকটা ছিল হাইড্রোইডেটর, ইউরোটিক স্টোন ছিল এটা। এগুলো আসলে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট এক কথায় লিখে দিয়ে আসতে হবে আর। আচ্ছা, এরপরে কয়েকটা জাস্ট দেখে আমি পিন দেখাই, কেউ কি বলতে পারবে যে কোনটা কি? এইরকমই ছিল ফিল্মটা, যে ঠিক এরকম একটা ছবি ছিল, এইটা তো ছিল না, কি ফিল্ম ডায়াগনোসিস, হ্যাঁ।
এবং এটা আমরা যেটা পরীক্ষা দিছি আমরা তো অনেক সাধারণত লিঙ্ক ছিলাম, সবাই মিলেঝিলেই চেষ্টা করছিলাম এবার পরীক্ষাটা দিতে। এবং আমরা খুব পড়াশোনা যারা করতাম লাইব্রেরিতে, যারা পরীক্ষা দিছে সবারই এই দুটো স্টেশন খুবই কঠিন হয়েছে, খুবই বাজে গেছে আর কি। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারপরেও কেউ কি একটু বলতে পারবেন ফাইন্ডিং না কোনটা কি ইনভেস্টিগেশন, বা এখান থেকে যদি একটু বলেন কোনটা কি ইনভেস্টিগেশন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আহ, এটা একটা আইবিইউ, এটা একটা সিকিউরোগ্রাম, এইটা একটা, যাই হোক, হ্যাঁ প্লেনোগ্রাম, এইরকমই এক একটা ছিল আর কি। এরকম একটা সিকিউরোগ্রাম, একটা এরকম ভাবে আইবিইউ ছিল না, আইবিইউটা আমি এমনি নিয়ে আসছি, কিন্তু একটা সিকিউরোগ্রাম ছিল, আর কয়েকটা ভাস্কুলার ইয়ে ছিল, ইউরোলজির ভাস্কুলার ছবি, হ্যাঁ ছিল আর কি। তো বারবার আমি বলতেছি 2-3 নম্বরে যখনই আসবেন, আপনি যখন ফিল্ম দেখা শুরু করবেন তখনই আপনি মাথা থেকে একদম টেনশন ফ্রি হয়ে যাবেন যে এখানে আসছি কোনো বিষয় না, কিছু ফিল্ম থাকবে, তো এটা নিয়ে কত টেনশন করার কিছু নাই, যেগুলো পারলে অ্যান্সার করলাম, না পারলে অ্যান্সার করব না, এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এরপরে জি, কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে এরপরে স্টেশন, এটা ঠিক আছে, এটা ক্যামেরা এনজিওগ্রাম, ভেনোগ্রাম, এই এমআরআই এনজিওগ্রাম বা সিটি এনজিওগ্রামের মধ্যে একটা এনজিওগ্রাম আসছিল, কোনটা আসছিল আমার মনে নেই, একটা এনজিওগ্রাম আসছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্টেশন 4-এ আমাদের আসছিল প্লাস্টিক সার্জারি। আসলে দেখেন অস্পিতে স্যাররা অ্যাসেস করার চেষ্টা করে যে জেনারেল সার্জারির বাইরের যে জিনিসগুলো, জেনারেল সার্জারি প্রিন্সিপাল হয়ে গেছে, রিটেনের আমাদের সব শেষ, জেনারেল সার্জারির বাইরে যেগুলো আমাদের আগে হতো ভাইবা, এখন তো আমাদের ভাইবা হয় না, ভাই অসপি এন্ড আইওই হয়। এই অসপি আইওই তে তারা ভাইবা যে যে টপিকস গুলো ছিল সেইগুলো সবগুলো তারা কভার করার চেষ্টা করে। তো আমাদের তো এরপরে হবে শর্ট কেস লং কেস। হ্যাঁ, তো শর্ট কেস লং কেসে তো আসলে প্লাস্টিক সার্জারি, ভাস্কুলার সার্জারি, ইউরোলজি, এগুলো অর্থোপেডিক্স এগুলো দেওয়ার সুযোগ নাই। তো এর জন্য স্যাররা হসপিটাল, যেটা বিকজ দিস ইজ এ ফাইনাল এক্সামিনেশন, এক্সিট এক্সামিনেশন অফ জেনারেল সার্জারি। তো আমরা আসলে এখানে স্যাররা এক্সপেক্ট করে যে আমাদের কাছ থেকে যে কোন প্রতিটা ইয়েতে আমরা টাচ করব আর কি। হ্যাঁ, তো আমাদের কাছে এই স্টেশন 4টা ছিল হলো একটা প্লাস্টিক সার্জারি স্টেশন। এটা বুঝতে পারবেন মানে আপনার কোশ্চেন, এইটা বুঝতে পারবেন না স্টেশন 4 প্লাস্টিক সার্জারি থাকবে, স্টেশন 10, আমাদের সময় স্টেশন 10টা ছিল পেডিয়াট্রিক সার্জারি, আপনি এটা বুঝতে পারবেন না যে স্টেশন 10 পেডিয়াট্রিক থাকে। কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে এইরকম বাইরের ইয়েগুলো আসবে আর কি। হ্যাঁ, তো এবং কোশ্চেন গুলো বুঝে ওখানে বুঝে যেতে হবে যে এরপরে যে কোশ্চেনটা, যে এটা কোথাকার কোশ্চেন, নাইলে উত্তর দেওয়াটা খুব কঠিন হবে। তো আমাদের ঠিক এক্স্যাক্টলি এইরকম একটা ছবি ছিল, ঠিক ওই ছবি তো আনা সম্ভব না, এই এক্স্যাক্টলি একটা ছবি ছিল ডরসাম অফ দ্য হ্যান্ডে। এই স্টেশনে আমার পরীক্ষাটা নিচ্ছে তৌহিদ স্যার, পিএসএমএম এর যে চেয়ারম্যান ছিলেন তৌহিদ স্যার। তৌহিদ স্যার খুবই হেল্পফুল। এবং আবার বলি যে অস্পিতে আমি এটা ফেস করছি যে স্যাররা খুবই হেল্পফুল, খুব চেষ্টা করে যে আমাদেরকে কিন্তু স্যারদের কথাটা ধরতে পারা খুব জরুরি। মানে এটা পারবো কিনা আল্লাহ ভালো জানে, এটাই হলো মানে বলে না রহমত বরকত, এইটাই রহমত, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আর কি, যে স্যার কি ক্লু দিচ্ছে সেটা ধরতে পারে। তো তৌহিদ স্যার এখানে খুব হেল্পফুল ছিল। তো এরকম একটা ছবি ছিল। ছবি দেওয়ার শুরু করার আগে আমাকে বললো যে এক্সামিনার, ইউ আর গোয়িং টু ফেস 3 পিকচার। সে প্রথমেই বলে দিছে যে আমার 3টা ছবি ফেস করতে হবে। মানে সে আমাকে বুঝাই দিছে যে 5 মিনিট সময় 3টা ছবি, তোমার চিন্তা করার কিছু নাই, না পারলে তুমি স্কিপ করো, সবগুলো ছবি তুমি শেষ করতে পারবে না যদি না তুমি পারো, মানে ফার্স্ট না যাও। তো আমি ওই রকম ফার্স্ট চিন্তা করতেছিলাম যে ঠিক আছে 3টা ছবি, তাহলে আমার 3টা ছবি শেষ করতে হবে। তো এটা দেওয়ার পরে স্যার প্রথম যেটা কোশ্চেন করলো যে আচ্ছা ঠিক আছে তোমার এইখানকার ফাইন্ডিং। তো কেউ একজন বলতে পারবেন এটা থেকে কি ফাইন্ডিং আছে? কেউ একজন বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, আমাদের আসলে সময়, আপনাদের সময় স্বল্পতা,
কোনো অসুবিধা নেই। তো এখানে যেটা ফাইন্ডিং দেখেন, এখানে অনেক ফ্লাপ আছে এবং এখানে টেন্ডন দেখেন এক্সপোজড অনেক, এবং এরকম একটা আগলি লুকিং উন্ড এখানে, বেশ একটা ডিপ একটা উন্ড, এইরকম একটা ডরসাম অফ দ্য হ্যান্ডের একটা wound। তাহলে এরপর কোশ্চেনটা ছিল যে আচ্ছা, তোমার কি মনে হয় যে, এরপরে কোশ্চেনটা বেশি ধরতে পারতেছিলাম না, এর জন্য আমি ফার্স্ট এগিয়ে যেতে চাচ্ছিলাম যে কিছু একটা বল, এবং এখানে চুপ থেকে নেগেটিভ মার্কিং এর কোনো সুযোগ নেই, যা আছে বলে ফেলবে, বলে ফেললে পরের কোশ্চেন হওয়ার, স্যার যদি ওটা নেয় তাহলে আহ, হলো, যদি না নেয় তাহলে স্যার যেটা করবে, আচ্ছা ধরো আহ, মানে এরপরে কোশ্চেনটা ছিল যে আচ্ছা তোমার এটা কি মনে হয় যে কিভাবে এটা হলো। তা আমি বলছিলাম যে স্যার ট্রমাটিক ইনজুরি হতে পারে। তো আসলে স্যার এটা বাইট বা এই টাইপের কিছু নিতে চাচ্ছিল, স্যার বললো যে আচ্ছা ঠিক আছে হইতে পারে, কিন্তু আর কিছু যদি হইতে পারে, ধরো এখানে অন্য কিছু হইলো, মানে স্যার সেক্ষেত্রে তুমি ট্রিটমেন্ট কি করবা স্যার, আমি উত্তর না দিলে পরের কোশ্চেন তো করতে পারবে না, এটা ঠিক হোক ভুল হোক, স্যার আসলে পরের কোশ্চেনে যাওয়ার জন্য উত্তরটা দিয়ে দেওয়া জরুরি। তো আমি বলছিলাম যে স্যার এটা প্রোট্যাপিক এক্সিডেন্ট হতে পারে। ও বললো যে, আচ্ছা ঠিক আছে, এটা মোড অফ ইনজুরি কি হতে পারে। এই দুটা কোশ্চেনের পার্থক্য আসলে আমি বুঝতে পারি। তো এরপরে আমি বললাম যে স্যার এখানে ট্রমাটিক হতে পারে। বললো, আচ্ছা ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে যাচ্ছে, ঠিক আছে এটাকে তুমি কিভাবে ঠিক করবা। তো আমি বলছিলাম যে এটা মনে মনে আমার উত্তর ছিল যে আমি এটা ফ্ল্যাপ দিয়ে কভার করব। তো কিন্তু মুখে বলে ফেলছিলাম গ্রাফ, যে স্যার আমি এখানে গ্রাফ দিব। তারপর স্যার জিজ্ঞেস করলো যে কেন গ্রাফ দিবা। তো আমি তখন বলা শুরু করছিলাম যে স্যার এখানে টেন্ডন এক্সপোজড, এখানে রোবাস্ট ব্লাড সাপ্লাই নাই, এমন একটা কিছু আনতে হবে যার নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, মানে আমি যে ফ্ল্যাট বলতেছি সেটা বোঝা যাচ্ছে। তো আপনারা জানেন যে দুইজন থাকে, একজন থেকে অবজারভার, একজন থেকে কোশ্চেন করে। যে অবজারভার সে সিনিয়র স্যার হয়, আর যে কোশ্চেন করে সে একটু জুনিয়র। তো সে কোশ্চেন করে যাচ্ছে, অবজারভার কোনো কথা বলার কথা না। তো এই পর্যায়ে এসে আমি যখন এগুলো বললাম, যে আমার কথা শুনে সবাই বুঝতেছিল যে এটা ফ্ল্যাট, কিন্তু আমি মুখে বলছি গ্রাফ। তো তখন এক্সামিনার তৌহিদ স্যার বললো যে এটা আচ্ছা পরের কোশ্চেন করবা না। তখন যে আমার কোশ্চেন করছিল সে বললো, আরে না ও তো গ্রাফ বলছে, গ্রাফ বললে তো পরের কোশ্চেন করা যাচ্ছে না। তো তখন তো এইচআর বলে, এই তুমি গ্রাফ বলছো না ফ্লাপ বলছো। আমি বলতে আমি বললাম যে না স্যার আমি ফ্লাপ বলছি। বলে না, ও মুখে উচ্চারণ করছে গ্রাফ। মানে একটা মানে পরে যেটা তৌহিদ স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, সবগুলো কোশ্চেন শেষ করো, তারপর আবার আমরা রিভিউ করবো বলে এরপরে পরেরটা চলে গেছিল আর কি। তো পরের কোশ্চেনটা ছিল যে আচ্ছা ঠিক আছে, এটা যদি তুমি ফ্ল্যাপ দিতে চাও, কি টাইপের ফ্ল্যাপ দিতে চাও। আমি বলছি যে এটা আমি ফ্রি ফ্ল্যাপ দিতে চাই। তো স্যার জিজ্ঞেস করছিল কেন। আসলে কোশ্চেনে কিন্তু কোনোটাই উত্তর যে আপনি রোটেশনাল ফ্ল্যাপ দিতে চান সেটা ভুল এরকম না, আপনি ওটাকে ডিফেন্ড করতে পারছেন কিনা। তো আমি যেটা বলছিলাম যে স্যার এইটা অনেক বড় উন্ড, এখানে এত বাল্ক ফর্মিং কোনো লোকাল ইয়ে নাই, কোনো লোকাল বাল্ক ফর্মিং কোনো লোকাল ফ্ল্যাপ নাই যে এত বড় উন্ড কভার করে আসতে পারে। এর জন্য আমি এটা ফ্লিপ ফ্ল্যাপ পছন্দ করি। তো স্যার তো নিছিল ওই বলে মনে হয়। মেকানিজম মনে হয় ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট আচ্ছা এটাকে জিজ্ঞেস করছিল এটা ট্রিটমেন্ট কি করবো। স্যার কোন প্রিপেয়ারিং, প্রিপেয়ার টু করবো এবং ক্লোজারের জন্য প্রিপেয়ার করবো, ড্রেসিং দেবো, সেক্ষেত্রে আমি ভ্যাক থেরাপি দিতে পারি। ফ্ল্যাগ পেপারাস কেন, আমরা কি দিতে চাই ফ্ল্যাগ পেপারাস কেন, এখানে টেন্ডন এক্সপোজড এর জন্য আর কি। আর হোয়াট এভার ফি ফ্ল্যাপ কেন, ব্লাড এরিয়া, আমি এগুলোই বলছিলাম। ও লাস্টে কোশ্চেন করছিল যে আচ্ছা ফ্ল্যাপ এন্ড ক্রাফটের মধ্যে পার্থক্য কি, তো এগুলো উত্তর ছিল আর কি। এরপর এরকম একটা ছবি ছিল যে একটা প্রেসার শোর, এটা আপনারা সবাই আহ, বুঝতেই পারছিলাম আর কি। কি ফাইন্ডিং, একই একদম সেম ফাইন্ডিং ই আসলে ছিল। আহ, এবং এটা ডায়াগনোসিস করা, প্রেসার আলসার, এটা সবাই বুঝছিল। এটা মেকানিজম অফ প্রেসার আলসার, মানে পেটে প্রেসার আলসার কিভাবে, এটাও আমরা সবাই পারি আর কি। যে আহ, একটা জায়গায় কন্ট্যাক্ট থাকার পর, অধিকাংশ সময় কন্ট্যাক্ট থাকার পর ওখানে ভাস্কুলারিটি লস হয়, তখন আস্তে আস্তে সেখানে যে আলসার তৈরি হয় সেটি হল প্রেসার আলসার। এই 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 জিনিসগুলো জানতে চাচ্ছিল। আর এখানে ট্রিটমেন্ট কি, একই কথা, উন্ডের যে ট্রিটমেন্ট সেটাই, যে আম, আমি ওইভাবেই বলছিলাম যে ফাস্ট, এবং প্রতিটা আমি জানি যে আরো একটা আছে, তো অলরেডি তখন 2.5 মিনিটের উপরে হয়ে গেছে, যে স্যাররা নিজেদের মধ্যে কথাবার্তা বলে কিছু সময় লস হয়ে গেছে। তো এর জন্য আমি ফাস্ট এগোচ্ছিলাম যে স্যার আফটার অপটিমাইজেশন অফ দ্য পেশেন্ট, নিউট্রিশন ইমপ্রুভমেন্ট, অ্যান্ড আই উইল প্রিপেয়ার দ্য উন্ড, অ্যান্ড আই উইল প্ল্যান ফর ক্লোজার। কিভাবে প্রিপেয়ার করতে চাও, এগুলো কোশ্চেন আসছিল। তো বলছিলাম যে এটা আমি আসলে
এখানে পেশা অ্যাসিস্ট্যান্ট ক্লোজার করতে চাই আর কি। হ্যাঁ, তো এইগুলো এইগুলো ছিল। তারপর বললো ক্লোজার কিভাবে করবা স্যার, এটা আমি ফ্ল্যাপ দিতে চাই। তখন জিজ্ঞেস করতে প্রত্যেকটা কোশ্চেনের রিজনিং ছিল যে আসলে তুমি ক্র্যাপ করতে চাও না কেন, ফ্ল্যাপ করতে চাও কেন, স্যার এখানে আসলে একটা রোবাস্ট ব্লাড সাপ্লাই দরকার, এখানে কন্টিনিউয়াস প্রেসার থাকবে, আহ, এখানে যদি আমি গ্রাফ দিয়ে সে গ্রাফ টিকবে না, আপটেক হবে না। আহ, এগুলো বলছিলাম আর কি। আর হোয়াট টাইপ অফ ফ্ল্যাপ, এখানে আসলে আমি বলছিলাম যে আমি এটা লোকাল ফ্ল্যাপ দিব, কি টাইপের কি কি স্টোন ফ্ল্যাপ আছে, এখানে রোটেশনাল ফ্ল্যাপ আছে, অনেকগুলো ফ্ল্যাপ আছে, এগুলো নাম কয়েকটা বলে দিচ্ছি। এরপর একটা ডায়াথার্মি উন্ড ছিল ঠিক ওইরকমই, এই এই ছবিটা ছিল না, পাশের যে ছবিগুলো, ছবিটা এটা এই যে যেটা দেখাচ্ছে এইটা, এটা ছিল না, এরকম একটা ছবি ছিল। দেখে এটা ছবিটা ছিল আসলে একটা লেগের কাছাকাছি, এরকম একটা ছিল। তো আমি আমাকে বলতেছিল যে ছবি দেখে তুমি ছবিটা দেখছো কিনা, ভালো মতন দেখো। আমি তো আসলে তখন খুব তাড়াতাড়ি স্কিপ ওই করে ফুটতে দিচ্ছি। খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন কেউ, কিছু বলছেন কেউ? ওকে, আচ্ছা। কেউ কিছু বললে খুব ভালো হবে আর কি, আলোচনাটা একটা আহ ঠিক দিকে যায় আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। তো এরকম একটা যখন আমাদের ডায়াথেমিক বার্ন ছিল, তো ঠিক আছে আমরা ডায়াথেমিক বার্ন ওইভাবে এগোচ্ছিলাম। কি ফাইন্ডিং প্রতিটারই আলসার, একদম পিওর একটা আলসারের ফাইন্ডিং যেরকম সেভাবে ছিল আর কি, সেভাবে আমরা বলছি একদম। আহ, এখানে যে একটা লেখা আছে, কিন্তু আসলে আমরা পুরো একটা শর্ট কেসে যেরকম আলসার ফাইন্ডিং ওইভাবেই শুরু করছিলাম, স্কিন থেকে, যেন কোনো পয়েন্ট বাদ না যায়, সারাউন্ডিং স্কিন, তারপরে এ মার্জিন, তারপর এর ফ্লোর। হ্যাঁ, একদম ঠিক টিপিক্যাল একটা বর্ণনা দিচ্ছিলাম আর কি। ডায়াগনোসিস ছিল ডায়াথেমি বার্ন ট্রিটমেন্ট। ডায়াথেমি বার্নের ট্রিটমেন্ট আসলে আহ, এখানে আহ, একই একইভাবে এগোইছিল। কি টাইপের ট্রিটমেন্ট, প্রতিটা কোশ্চেন বাকিগুলো মানে প্রথমটার পরে পরের কোশ্চেন গুলো একই টাইপের ছিল, তো উত্তর দেওয়া খুব বেশি কঠিন হয়নি। এবং ওখানে যেটা ছিল, ওখানে বেশ বড় একটা ডিপ উন্ড ছিল, এবং ডায়াথেমি বার্নের ক্ষেত্রে আসলে প্রাইমারি ক্লোজার এরকম করা যায় না, অধিকাংশ করা যায় না। তো আলটিমেটলি আমি ফ্ল্যাপই বলছিলাম, এবং স্যার এইগুলো নিছিল আর কি। ওকে, এরপরে হলো 5 নাম্বার স্টেশন। আচ্ছা, 5 নাম্বার স্টেশনটা ছিল ড্রাই প্রসিডিওর। হ্যাঁ, তো ড্রাই প্রসিডিওরের আগে আপনি একটা রেস্ট রেস্ট স্টেশন পাবেন। হ্যাঁ, তো যে ড্রাই প্রসিডিওরের আগে আপনি একটা রেস্ট স্টেশন পাবেন। তো ড্রাই প্রসিডিওরে যাওয়ার আগে আমি মোটামুটি বুঝে গেছিলাম যে রেজিস্ট্রেশনে এরকম ইয়ে থাকবে, এরকম একটা আপনার সিনারিও থাকবে যে আমাদেরটা মোটামুটি এরকমই ছিল। ইউ আর গোয়িং টু ক্লোজ এ ট্রায়াঙ্গুলার wound, একটা ভি wound, ensure that your closure does not hamper blood supply, মানে তুমি যে ট্রায়াঙ্গুলার এন্ড যেটা আছে সেটাকে এমন ভাবে ক্লোজ করো যেন এখানে ব্লাড সাপ্লাই হ্যাম্পার না হয়। ইন এডিশন ইউ হ্যাভ টু গিভ 2 আদার স্টিচেস। এই কথা, এইটা ইম্পর্টেন্ট কথা ছিল, কেননা অনেক ছেলে এরকম পরে শুনছি যে ওরা দিয়ে বসেছিল যে কি ব্যাপার, মানে এন্ডি ক্লোজ করছে, কিন্তু স্টেশনে বলা ছিল যে তোমার এইটার বাইরেও আরো দুইটা দুইটা ইয়ে ক্লোজ করতে হবে, তোমার দুইটা স্টিচ দিতে হবে। হুম, এবং সেই স্টিচটাও কি বলছিল যে এনশিওর মার্জিন ইভার্টেড, মানে স্টিচটাও কি দিবে সেটাও স্পেসিফিক ছিল যে এমন ভাবে স্টিচটা দিতে হবে যেন স্টিচটা দেওয়ার পরে মার্জিনটা ইভার্টেড হয়। তাহলে কেউ কি বলতে পারবেন কি ধরনের স্টিচ দিলে মার্জিন ইভার্টেড হয়? কি ধরনের স্টিচ, কেউ একজন? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এই ক্ষেত্রে যদি আমরা হরাইজন ভার্টিক্যাল ম্যাট্রিক্স দিই, মানে আমরা টিপিক্যালি যেটা 4 পয়েন্ট নামে পরিচিত, এটা আসলে ভার্টিক্যাল ম্যাট্রিক্স দিলে হবে ইভার্টেড। আর আহ, যদি আমরা ইন্টারপ্টেড মানে 2 পয়েন্ট যেটা পরিচিত ইন্টারপ্টেড স্টিচ দিই, তাহলে এটা হবে ইনভার্টেড। তো এখানে স্পেসিফিকলি বলে দিচ্ছিল যে ইভার্টেড, এর যেন ইভার্টেড হয়, মানে সহজ কথা তারা ভার্টিক্যাল ম্যাট্রিক্স চাইছে।
প্রতিটা পয়েন্ট নাম্বার ছিল। এরপরের কথাগুলো ফিক্সড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বললাম তো প্রতিটা শব্দ এখানে মানে ড্রাইভ স্টেশনেও 5 মিনিট, রেস্টেও 5 মিনিট, তাহলে 5 মিনিট দেওয়া হয়েছে স্টেশনের সমান। তাহলে ওইটার ব্যাপারে খুব ভালো একটা আইডিয়া নেওয়ার জন্য যে কি হতে পারে তার প্রতিটা মানে শব্দ মানে মাথায় নিয়ে আসতে হবে। তাহলে প্রতিটা শব্দ দিছে স্যাররা খুব মানে লজিক্যাল চিন্তা চিন্তা করে, স্যাররা একটা আনইম্পর্টেন্ট কথা সামনে আনে না, তো প্রতিটা শব্দই আসলে ইম্পর্টেন্ট বলেই দিছে আর কি স্যার। তো ইউ ক্যান টেক অ্যাসিস্ট্যান্ট, এর জন্য একটা নাম্বার ছিল, আমি একদম কনফার্ম বলতে পারি, কেননা ওখানে ওয়েট করেই ছিল স্যাররা, যে এই কথা বলার আগ পর্যন্ত এগোচ্ছিল না। সাম অফ দ্য পোর্শনস ইউ নিড টু ভার্বালি কমিউনিকেট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা প্রসিডিউরের আগে এই কথাটা লেখা থাকবে। সহজ কথা, ওখানে আপনারা রানিং কমেন্ট্রি করবেন, আপনি যাই করেন, যে আমি বাংলায় বলেন অসুবিধা নাই, কোনো সমস্যা নেই, যদি ইংলিশে বলেন তাহলে তো ভালো, উত্তম, আলোয়ান আলা, যে উত্তমের উত্তম, কিন্তু সোনায় সোহাগা যেটা, কিন্তু আপনি অ্যাটলিস্ট বলতে থাকেন যে আমি নিডল হোল্ডার নিলাম, নিডল হোল্ডারে কোথায় ধরলাম, সেটাও ইম্পর্টেন্ট। কারণ এইটাও জিজ্ঞেস করছে যে তুমি যে নিডলটা ধরলা কোথায় ধরলা, মানে যে বলে দিছে সে তো বলে দিছে, কিন্তু যে বলে নাই তাকে স্যাররা ওটাও জিজ্ঞেস করছে, আচ্ছা নিডলটা কোথায় ধরলা তুমি, তাহলে ওইটা বলে দেওয়া যে 231 জাংশনে আমি ধরলাম, ধরার পরে এরকম ভাবে আমি নন টাচ টেক্সট থেকে শুরু করলাম, এবং কোনটা শুরু করবে। হ্যাঁ, যে আমরা ভিউন ক্লোজারের ক্ষেত্রে প্রথমে ভিউনটা মানে যে অ্যাঙ্গেলটা সেটা আগে ক্লোজ করি, তারপরে ক্লোজ করি বাকিগুলো। হ্যাঁ, তো আমরা অ্যাঙ্গেলটা যে আগে ক্লোজ করবো এটাও জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি এখন ক্লোজ করবে, আমি শুরু করতে গেছিলাম তখন আচ্ছা কোনটা আগে ক্লোজ করবা, এটা আমার ভুল হয়েছে, আমি অ্যাঙ্গেল আগে ক্লোজ করার কথা, আমি বলছি যে অন্যগুলো আগে ক্লোজ করবো, তো ভুল হয়েছে, সেটা নিয়ে আপনি টেনশন হয়েছে। স্যার আবার জিজ্ঞেস করে যে আর ইউ শিওর, ওখানে স্যারকে আপনার যদি মনে হয় আপনি শিওর, থামার কিছু নাই, আপনি শিওর হলে এগিয়ে যান, কারণ নাম্বার যদি কাটেও 0.25 0.5 করে নাম্বার, সুতরাং নাম্বার কাটলেও আপনি 9 9.5 উপরে পেয়ে যাবেন, দুইটা ভুল হলেও আপনি 8 উপরে পেয়ে যাবেন। আপনার এখানে তো টার্গেটই হলো গিয়া মানে 60 পেয়ে কোনো মতে বের হয়ে যাওয়া, এখানে তো আসলে অনার্সের কোনো খুব বেশি লাভ নেই। তো এর জন্য ভার্বালি কমিউনিকেট করবেন, কি ধরছেন সেটাই বলতে থাকবেন, আর ডু ইট স্লোলি সো দ্যাট এক্সামিন ক্যান অ্যাপ্রিসিয়েট। আমার এই জায়গাটা ভালো হচ্ছিল না, আমি এত তাড়াতাড়ি করতে স্যার আমার 3 বার বলছে যে ভাই তুমি আস্তে করো, টাইম আছে, ইউ হ্যাভ টাইম, প্লিজ ডু ইট স্লোলি, এবং স্যারের অনেক বেঁকে চুড়ে দেখতে হচ্ছিল। আমি নিজেই খুব বেশি সন্তুষ্ট ছিলাম না এটার উপরে, বাট আমার কাছে মনে হচ্ছে আমি এটা পারছিলাম। কেননা এটা আসলে আমাদের ওই যে আশরাফ স্যারের এর আগে যে ক্লাস করছিলাম ঠিক ওটা থেকে কমন পড়ে গেছিল আর কি। তো এইটা একটা ইয়ে। আর ইউ আর গ্লোভড এন্ড গাউন, এই কথাটা মনে রাখবেন যে ও কি বলে দিছে, আমাদের বলে দিছিল গ্লোভড এন্ড গাউন, কিন্তু আহ, যে স্টেশনে বলবে না সেখানে লাভ থাকবে। তো আমরা স্টেশনে গেলাম, স্টেশন যাওয়ার পরে আমি একটু বলে দিই, স্টেশনে যাওয়ার পরে আমরা প্রথমে আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে গেছিলাম যে ড্রাই প্রসিডিওর ওয়েট প্রসিডিওরে কি থাকুক না থাকুক, প্রথমে যে বলবো যে আসসালামু আলাইকুম, উই আর গোয়িং টু ডু দিস এন্ড উই নিড অ্যাসিস্ট্যান্ট এন্ড আই নিড সাম ইনস্ট্রুমেন্টস, এই কথাটা প্রথমে আমরা বলেই দিব। এটাই হলো আমি প্রিপারেশন নিয়ে গেছিলাম এইভাবে যে 5 সেকেন্ডে এই কথাটা বলে দেবো, দিয়ে প্রথমে উই নিড আই নিড উই আর গোয়িং টু নিড আই উই আর গোয়িং টু ডু দিস এন্ড আই নিড সাম অ্যাসিস্ট্যান্ট, সাথে সাথে ওকে ওকে আই এম প্রেজেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট, এইভাবেই কথাটা বলে দিল। তারপর বললো যে তুমি ইনস্ট্রুমেন্ট নিতে চাও, আমি এটা বলে দিছিলাম যে আমি ইনস্ট্রুমেন্ট নিতে চাই, তাহলে বললো যে তোমার ইনস্ট্রুমেন্ট নাও, ওখানে স্যার অনেক কয়েকটা ইনস্ট্রুমেন্ট রাখে, ওখান থেকে ইনস্ট্রুমেন্ট বাছাই করে নিতে হয় আমার এখানে এটা ক্লোজ করতে কয়টা লাগে। সাধারণত স্যাররা যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে ওগুলোই রাখে, এর মধ্যে একটা বা দুইটা আলাদা বেশি রাখে, তো ওই একটা বা দুইটা যদি আপনি নিয়েও নেন প্রতিটা আলাদা নাম্বার, সুতরাং এটাই খুব বেশি পার্থক্য হয় না।
এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। আপনি মোটামুটি যা ওখানে চিন্তা করতে যাবেন না যে এরপরে আমি কোনটা কিভাবে কি করব, তাহলে এইটার পরে এটা লাগবে, এটার পরে এটা লাগবে, এটার পরে এটা লাগবে, এইভাবে ইনস্ট্রুমেন্ট সাজাই। এই টাইমটা নেওয়া আমার কাছে ওয়েস্টেজ মনে হয়েছে। আপনি মোটামুটি সামনে যা থাকবে সবই নিয়ে নেবেন, যেটা একদম অবভিয়াস লাগবে না। এখন একটা মসকিউটো ছিল, মসকিউটো আমার এখানে কোনোভাবেই কোনো কাজে লাগে না, তাহলে আমি এটা ওইটা নিই নাই, এরকম একটা বিষয় আছে। ওকে, নেওয়ার পরে জিজ্ঞেস করলো যে তুমি কোনটা আগে ক্লোজ করবে সেটা। এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে বিএ উন্ডের ক্ষেত্রে প্রথমটা হবে ডার্মোকিউটেনিয়াস, তারপরটা ইন্টারডার্মাল, তারপরে ডার্মোকিউটেনিয়াস। এটার আমি একটা দেখি ভিডিও একটা আনার চেষ্টা করছি, একটু যদি সাহায্য হয় আপনাদের। এখানে দেখেন কর্নার স্টিচ এটাই আসছিল যে একটা ভি শেপ, হ্যাঁ, দুই পাশে দুইটা দিয়ে দিতে হবে। তো প্রথমটা হবে ডার্মোকিউটেনিয়াস, হ্যাঁ, পুরো মানে যেটাকে আমরা ফুল থিকনেস কিউটেনিয়াস, স্কিন থেকে শুরু করবে এবং পুরো ডার্মিস সুদ্ধা যাবে। এরপরে যেটা ভি ভি এর যেটা সেটা হবে ইন্টারডার্মাল। ইন্টারডার্মাল হবে এটা, দেখেন ঠিক যেভাবে গেছে, ঠিক সেটা ইন্টারডার্মাল হবে। আবার 3 নম্বর যেটা বেরোবে, মানে এটা একটা 3 পয়েন্ট স্টিচ হবে আসলে। 3 নম্বরটা যেটা বেরোবে সেটা হবে ডার্মোকিউটেনিয়াস। হ্যাঁ, আমি এটা এগোই দিই। এটা আমাদের এই যে দেখেন ডার্মোকিউটেনিয়াস, হ্যাঁ, ডার্মোকিউটেনিয়াস। এরপরে এখন এই যে এইখানে যে ব্যাপারটা যে আপনার এই ডিস্টেন্সটা এবং এইগুলো জিজ্ঞেস করছে, এই যে মার্জিন থেকে ডিস্টেন্স এক্স এবং আবার ওখান থেকে এক্স নিসি, এই ঠিক এইগুলো সবগুলো কথা জিজ্ঞেস করছে এবং আপনার হাতের মুভমেন্ট টুভমেন্ট সবগুলোর জন্য আলাদা নাম্বার ছিল। আর এই মোটামুটি এরকমই ছিল। এই যে ইভার্সন অফ ক্লোজার অফ দ্য, এটা আমার কাছে মনে হয়েছে, এর জন্য আমি এটা তুলে নিয়ে আসছি। কিন্তু মানে বিষয় যেটা সেটা হলো যে এই যে এইটা এক্স টু এস এক্স টোয়াইস এক্স, এই যেমন এটা দেওয়ার পরে এখান থেকে একটা আর একটা বাইট দিতে বলছিল আমাদের, একটা আর একটা বাইট দিচ্ছি এবং সেই বাইটটা ঠিক মানে বাইটের যে বাইটটা সেটা যেন এক পাশে পড়ে সেটারও নাম্বার ছিল। মানে সহজ কথা এখানে 0.25 করে অনেকগুলো সেগমেন্ট ছিল, আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো সেগমেন্ট ছিল। এবং যে আমার হাতের মুভমেন্ট গ্রানি হচ্ছে কিনা প্রতিটা জিনিসই স্যাররা দেখছে এবং কোথায় কোথায় দেখছে, এবং এটা ভার্বালি বললে খুব ভালো হয়েছে। আমরা যারা বলছি স্যাররা খুশি হয়েছে যে আচ্ছা ঠিক আছে, সে শুনে গেছে আর কি। তাহলে ভার্বালি কমিউনিকেট এটা করলে ভালো হয়। এরপর একটা কাউন্সিলিং স্টেশন ছিল। কাউন্সিলিং স্টেশন 6 নম্বর স্টেশনের দিকে আপনি যখন আসবেন মোটামুটি আপনি বুঝবেন যে আপনি একটা কাউন্সিলিং স্টেশনের দিকে ঢুকতে যাচ্ছেন। এটার আগে রেস্ট পাবেন। এগুলো যেটা রেস্ট থাকবে সেইটা আসলে খুব বেশি টেনশন করার কিছু নেই। যেটা রেস্ট নাই সেগুলো আপনি কি আশা করতেছেন, প্রথমে ঢুকেই প্রথম কোশ্চেনেই আপনি বুঝে দিতে হবে যে আপনি এটা পেডি সার্জারি কোশ্চেন পাচ্ছেন নাকি প্লাস্টিক সার্জারি কোশ্চেন। কারণ কিছু কিছু স্পেশাল এটা অর্থোপেডিক্স এর কোশ্চেন পাচ্ছেন না এটা ইউরোলজি কোশ্চেন পাচ্ছেন। কিছু কিছু স্পেশালিটিতে মোটা দাগে অর্থোপেডিক্স এর অন্য কোশ্চেন আসে না, অর্থোপেডিক্স এর কোশ্চেন আসে মূলত হলো গিয়া ওই যে এক্স রে সিটি স্ক্যান এগুলো। ইউরোলজিতেও আসে এক্স রে সিটি স্ক্যান এগুলো। আর প্লাস্টিকের এই গ্রাফ ফ্ল্যাপ এটা মোটামুটি আসবে, এটা এবার ঘুরায় পেঁচায় কোনো না কোনো ভাবে আসি আর কি। আচ্ছা, কাউন্সিলিং এর ক্ষেত্রে আমাদেরটা এরকম ছিল অনেকটা। a 60-year-old boy, ওর নাম ছিল মনে হয় বাবু, with undescended testis was planned by your professor for laparoscopic surgery. Laparoscopic undescended testis. Investigation shows testis in the deep ring. Patient name Babu, his father is present. Counsel his father, এরকম একটা স্টেশনটা ছিল তার বাবার। এবং আমি যখন ঢুকলাম প্রথমে স্টেশনে তো আমি মোটামুটি আমার মতন প্রিপেয়ার হয়ে গেছি এবং স্টেশনের আগেও আমরা একদম কাউন্সিলিং ভালো মতন প্রিপারেশন নিয়ে গেছিলাম। কিন্তু যেগুলো প্রিপারেশন নিয়ে গেছিলাম তার কোনোটাই আসে নাই, কিন্তু আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য খুব ইজি হয়েছে। যে ঢোকার সাথে সাথে আমি কি বলবো, আমরা হঠাৎ করে মানে স্যারকে দেখে ভয় পেয়ে যেতে হয়। আমি পেয়েছিলাম, আপনারা হয়তো পান নাই আর কি। তো ঢুকেই আমি ঠিক করছিলাম, কিছু বুঝি না বুঝি দিয়ে ঢুকে প্রথমে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আপনি কি বাবুর বাবা? উনি বললেন যে হ্যাঁ আমি বাবুর বাবা। এবং সে দাঁড়ায় ছিল, এবং সে দাঁড়ায় ছিল, আমি কথা বলতেছি কিন্তু সে দাঁড়াই ছিল। খুব ইয়ে খুব
খুবই খুবই সে মানে আহ, মানে একদম ক্যারেক্টার সে ভালোই ছিল, সে একদমই ছাড় হয়নি আমার যে এক্সামিনার, সে একদমই বাবুর বাবা সেভাবেই কথা বলে গেছে। আহ, এ- এই আর কি। তো আমি যখন গেলাম, ঠিক আছে, আহ, 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 আপনার আপনি কি এখানে কমফোর্টেবল আছে কিনা? হ্যাঁ আমি এখানে কমফোর্টেবল, আপনাকে আর কোনো কেন? কিন্তু এই যে কথাগুলো বলতেছি এর মধ্যে যে আমি বসতে বলতে হবে সেটা আমার মাথায় আসতেছে না। উনিও দাঁড়ায় আছে, মোটামুটি আমি বুঝতেছি যে এই যখন অনেকক্ষণ কথাবার্তা হয়ে গেছে যে আপনি এখানে কমফোর্টেবল কিনা, আরো কোনো লোকজন দিবেন কিনা, যেগুলো আমরা মোটামুটি শিখে যাই, এগুলো বলার পরে আপনি বসেন। উনি বললেন আচ্ছা আপনাকে ধন্যবাদ, বলে উনি বসলো। তারপর আমি বসলাম আর কি। তো যতদূর বুঝলাম এইটার উপরে নাম্বার ছিল যে আপনি বসেন, এবং সে বসার পরে আমি বসা, এইটার উপরেও নাম্বার ছিল। তো এরপরে আমি যার মতন যে কাউন্সিলিং সেটা করছিলাম। তো এখানে আসলে উনার থেকে কোনো কোশ্চেন আসতেছিল না। আমার মনে হয়েছে যে আমরা যেভাবে কাউন্সিলিং শিখে যাই ঠিক ওইভাবে, যে স্পাইক মডেল, আমরা স্পাইক মডেল হয়ে গেল, সেটটা স্টেজ হইলো। এরপরে আমরা তার কাছে যে আপনি আপনার আহ, বাচ্চার রোগ সম্বন্ধে কি জানেন, সে বললো যে আমার বাচ্চার অন্ডকোষটা ভেতরে আছে। তো তারপরে ছিল যে আচ্ছা ঠিক আছে আপনি ঠিকই জানেন, সে যাই বলুক, সে আমরা বলি যে ঠিকই জানেন। এরপর আমরা নলেজ দিছিলাম যে এখানে এইটা তার রোগটা কি হয়েছে, সেই রোগের চিকিৎসা না করলে কি অসুবিধা আছে, করলে কি অসুবিধা আছে, কি চিকিৎসার অপশন আছে। কি চিকিৎসার অপশন আছে এটা এইভাবে বললে হবে না, যে কি চিকিৎসা আমরা করতে চাচ্ছি এবং এছাড়া আর কোনো অপশন আছে। এই পাঁচটা জিনিস আমার আলোচনার মধ্যে যেন থাকে। আমার আলোচনায় মনে হয় ছিল স্যার ওইরকম কথাই বলে নাই প্রায়। তো লাস্টে যখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি সবকিছু বুঝছেন, এই কথাটা বলবেন আপনি কিছু সবকিছু বুঝছেন, এই কথাটার মানে হলো, আচ্ছা এখানে আরেকটি কথা বলে নি, কাউন্সিল হিজ ফাদার, এবং এরপরে লেখা ছিল এন্ড টেক ইনফর্ম কনসেন্ট, মানে এখানে কনসেন্টের কথাটা বলাই ছিল। আচ্ছা যাই হোক। তো এরপরে আমি যখন জিজ্ঞেস করলাম আপনি লাস্টে যে আপনি আর কিছু বলবেন কিনা, তো এই কথা বললে যেটা হয় যে কোনোটা পয়েন্ট যদি আমরা বাদ দিয়ে যাই, তো সেই ক্ষেত্রে ওই স্যার ওটাকে অ্যাড করে। তো স্যার তখন বলছিল আচ্ছা আপনি এরা যে বলতেছেন যে আমার বাচ্চা ল্যাপারোস্কোপিক করবেন, তা ল্যাপারোস্কোপিক কেন করবেন? আমি তো জানি এটা অনেক বড় অপারেশন, ওপেন করলেই অসুবিধা হয় অনেক, সেখানে ল্যাপারোস্কোপিক কেন করবেন? তো আমি আসলে পয়েন্টটা ইয়ে করে গেছিলাম যে ল্যাপারোস্কোপিক মানে আমি শুধু সার্জারি বলে গেছিলাম, কিন্তু এটা যে ল্যাপারোস্কোপিক সার্জারি আর আদার অপশনে যে ওপেন করা যেতে পারে, সেই কথাটা আসলে আমার আলোচনাতে আসেনি। তো ওটা উনি তখন নিয়ে আসছে, স্যার ওটা একসেপ্ট করছে। এরপরে স্যার যেটা বলছিল যে এখানে কোনো ওষুধ টষুধ দিয়ে এটা কি নামানো যায় কিনা। আসলে 16 বছর বয়সের এটা ওষুধ দিয়ে হরমোন থেরাপি যেটা, সেটা এমনি ইয়েট নট প্রুভেন। তারপর এই অবস্থায় এটা আমি বলছি যে না, এইভাবে আসলে ওষুধ দিয়ে এটা নামানোর সুযোগ নাই। তো স্যার কিছু বলে নাই। তারপরে আমি যখন তখন ঘন্টা পড়ে গেল, পরের জন ঢুকতেছিল, তখন আমি বলছি যে আচ্ছা আপনি যদি বুঝে থাকেন, আমার এখানে আমি 215 নম্বরে রুমে আসি, সবসময় আসি, আপনার কথা আরো জানা থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। আর এই যে ফর্ম আছে এখানে আপনি একটু সিগনেচার করে দিলে আমার জন্য ভালো হয়, মানে কনসেন্ট এটার উপরে নাম্বার ছিল আর কি। ঠিক আছে। এরপরে এটা ছিল ল্যাপারোস্কোপি কেন বেনিফিট, ল্যাপারোস্কোপি করলে কি বেনিফিট হবে, ভয়েস সার্জারি কেন নিজে, এই কোশ্চেন গুলো আমি টেপ করছিলাম। এনি আদার ওয়ে লাইক মেডিসিন, এইটা ছিল তার লাস্ট শেষ প্রশ্ন আর কি। ঠিক আছে। আচ্ছা এরপরেরটা ছিল স্পেসিমেন। আহ এই যে আমি বারবার বলতেছি যে আপনি আসলে এটা আমার লাস্ট স্টেশন ছিল। হ্যাঁ। তো আপনি যদি বুঝতে পারেন যে কি আপনি ফেস করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ। তো আমি যখন সব স্টেশন শেষ করে এটা লাস্ট স্টেশনে ঢুকি, এখানে এক কর্নারে, একদম এক কর্নারে একটা জার ছিল যেটা আমি চোখেই দেখিনি সিরিয়াসলি দেখিনি, এবং কোথাও স্টেশন 7 লেখা ছিল কিন্তু কোথায় স্পেসিমেন স্টেশন লেখা নেই। এবং যে কোশ্চেনে লেখা আছে হোয়াট ইজ ইট, কোথাও লেখা নেই হোয়াট ইজ দিস স্পেসিমেন, বা কিছুই লেখা ছিল না। তো আমি বুঝতেই পারছিলাম না যে এটা কি। তো আল্লাহর রহমত যে ওই সময় আসলে মাথায় আসলো
এবং পারিপার্শ্বিক এবং আশপাশে যে জিজ্ঞেস করবো এটা কি হোয়াট ইজ ইট স্যার, আমি বুঝতে পারছি না, কোনো আশপাশে কেউই নাই, কোনো হেল্প টেল্প কোনো স্যার টার কেউই নাই একদম। আহ, এবং এই অবস্থায় কি করব, তখন যে আমি তো সব স্টেশন শেষ করে ফেলছি, কোনো স্পেসিমেন তো পাইনি। তখন দেখলাম যে তাহলে স্পেসিমেন হওয়ার কথা। তো আশপাশে তখন ঘুরে দেখি যে জার, ওই যে জার যে রেডের আমি পাত্তাই, আমি মনে করছি ওইটা এমন ভাবে একটা জার আছে যে এইটা একটা পানি টানি রাখছে, যদি খাইতে খাইতে লাগে চাই তাহলে ওটা যেন খাইতে পারি, এর জন্য বা আরেক আগের জন্য একটু পানিটা পুরোটা ভর্তি ছিল না, তা আগের জন্য হয়তো রেখে গেছে, এরকম মনে করছিলাম আর কি। পরে তখন ভালো মতো আরে এটার মধ্যে কি জানি ভাসে, তারপর দেখি যে এটা appendix। তো আল্লাহ তাআলা এটা সবই আল্লাহর ইচ্ছা, মানে যখন আসবে তখন দেখা যাবে যে আমরা মানে জিনিসগুলো খুব সহজ হয়ে যায় যে আহ, আহ, এই এইটা আল্লাহ তাআলা না দেখাইলে তো এখানে শেষ, ওখানে স্টেশনে জিরো। তো যাই হোক, তারপর দেখলাম জারের মধ্যে ঠিক এরকম একটা স্পেসিফিক ছিল, এটা তো ছিল না, এরকম একটা সাদা দবদবে স্পেসিফিক একটু ইনফ্ল্যাম, যে আহ, কি বলে এটার যে ব্লাড ভেসেল গুলো সেগুলো মোটা মোটা ছিল এবং সোলেন সোলেন ছিল। কোশ্চেন ছিল এটা কি অ্যাপেন্ডিক্স, এটা আহ, এটা যে এটা কি ফাইন্ডিং, তুমি স্পেসিমেনে কি পাচ্ছ? তো এইগুলো লিখছিলাম যে সোলেন, এটার যে ব্লাড ভেসেল সেগুলো ওগুলো মোটা, সেগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো লিখছিলাম। এরপরে কোশ্চেন করছিল যে তোমার যেটা ডায়াগনোসিস কি মনে হয়, আমার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হয় মনে করছিল, সেটা লিখছি। এরপরে জিজ্ঞেস করছি, লিখছে যে আচ্ছা তুমি এটা কি কি কিসে প্রিজারভেটিভ কি ইউজ করা হয়েছে, ফরমালিন 10% ফর্মালডিহাইড ইউজ করা হয়েছে। তো এই এইটা এই যে ফর্মালডিহাইড ইউজ করা হয়েছে, যে প্রিজারভেটিভ ইউজের কিছু রুলস আছে, যে তুমি এটা কিভাবে প্রিজার্ভ করবা। মানে সহজ কথা, যে ওই শব্দগুলো যে টোটাল স্পেসিফিনটা যেন চুবানো থাকে, স্পেসিফিনের থেকে 10 টাইমস বেশি কন্টেন্ট থাকে, কোনো অংশ যেন ফর্মালডিহাইডের বাইরে না থাকে, এবং স্পেসিমেন আউট করার সাথে সাথে যেন ফর্মালডিহাইডের মধ্যে চুবানো হয়, এই এই সমস্ত কথা। এরপরে জিজ্ঞেস করছিল আচ্ছা হিস্টোপ্যাথোলজি যে করবা, হিস্টোপ্যাথোলজি তুমি কি আশা করো, হোয়াট ইজ দ্য ফাইন্ডিং ইনফ্লামেটরি সেলস, সাবমিকোসাল মিকোসা লেভেলে ইনফিল্ট্রেশন থাকতে পারে, এইগুলো কথা লিখছিলাম আমরা। আর এই মোটামুটি এই, আর কোনো কোশ্চেন, ডায়াগনোসিস ফাইন্ডিং কি, ফর্মালডিহাইড প্রিপেয়ার, কিভাবে স্পেসিমেন প্রিপেয়ার করবা, এটা একটা কোশ্চেন ছিল। যে এটা লেবেলিং করব, জারটা লেবেলিং করব, স্পেসিমেন যেন সাবমার্জ থাকে, যেগুলো বললাম আর কি। হিস্টোলজিক্যাল পদ্ধতি, আচ্ছা। আর হিস্টোলজিতে আর কি থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিস ছাড়া অন্য কিছু? আর কি লাস্টে একটা কোশ্চেন ছিল, তুমি যে হিস্টোপ্যাথোলজিতে পাঠাবা, লাস্টে না এটা আগেই ছিল, লাস্টের কোশ্চেন ছিল হাদার পসিবল হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস, এটা ছিল লাস্টের ফাইন্ডিং কোশ্চেন। আর এর আগে একটা ছিল যে রিকুজিশনটা পাঠাবা, সেই রিকুজিশনটা কিভাবে লিখবা। তো ওখানে যে আমি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস লিখবো সেটা, এবং স্পেসিমেন মার্ক করব, স্পেসিমেন কি সার্জারি হয়েছে সেগুলো লিখবো, পার অপারেটিভ যে ফাইন্ডিং সেগুলো লিখে দেব, এই কথাগুলো লিখছি আমরা। ইনভেস্টিগেশনেরও প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন কোনো কিছু থাকলে ওগুলো লিখে পারে। আচ্ছা, এরপরে স্টেশন 8, এটা একটা ওয়েট প্রসিডিওর ছিল। এই ওয়েট প্রসিডিওরে যেটা আসছে সেটা মানে প্রথম প্রথম খুব, এটা আমার ফার্স্ট স্টেশন ছিল আমি যখন এটা, এবং এবং তাহলে এখন পর্যন্ত আমরা রেস্ট পাইছি তিনটা, এইটাই 4 নম্বর রেস্ট, এই 4টা রেস্ট ছিল। যে কোনো ওয়েট বা ড্রাই প্রসিডিওর এবং কাউন্সিলিং এর আগে আপনি রেস্ট পাবেন, এই তিনটা ফিক্সড, এটা পাবেনই পাবেন। আরেকটা পাইতে পারেন না পেতে পারেন, তিনটা ফিক্সড, 4টা বা 5টা এটা হবে কিনা এটা হলো ওই দিনে ওই বারের স্যারদের যে মর্জি মেমোজন এগুলো, কিন্তু তিনটা আপনি রেস্ট পাবেন। একটা কাউন্সিলিং, ড্রাই প্রসিডিওর, ওয়েট প্রসিডিওর। তো আমি যখন ওয়েট প্রসিডিওরে ঢুকলাম, ওখানে আহ, আসলে লেখা ছিল উপরে, এটা একটা ভুল ছিল। ওয়েট প্রসিডিওরে আপনারা এর জন্যই আসলে একটু আগেতেই প্রিপেয়ার হয়ে গেলে ভালো হয়, একটু জেনে গেলে ভালো হয়। কি ওয়েট প্রসিডিওর আর ফর 10 মিনিটস, এখানে আপনি 10 মিনিট পাবেন। এর আগ পর্যন্ত সব স্টেশন আপনি 5 মিনিট পাইছেন, কিন্তু এখানে আপনি 10 মিনিট পাবেন। এর জন্য স্যাররা পাশাপাশি দুটা স্টেশন করছিল। এক স্টেশনে ঢুকে এক স্টেশন আমি ঢুকবো, পরের জন পরে
পার্শ্ববর্তী স্টেশনে যাবে, মানে যেন পুরো 10 মিনিট পায়। তো এইটা আমাদের সবারই ভুল সমস্যা হয়েছে, কোশ্চেনের মধ্যে 5 মিনিট লেখা ছিল। আর এইটার যে ইয়েটা মানে মার্কি মানে এই যে স্ট্রাকচার অফ প্লাস্টিক, এটা আসলে আমাদের জন্য একটু নতুন ছিল। আমরা আসলে, তো যাই হোক, এরপরে আমি আসলে বুঝতে পারছিলাম না এটা আমি কি করব, অত ভালো বুঝতে পারছিলাম না। কিন্তু পরে দেখলাম যে এরপরে দেখা যাচ্ছে যে ইন্টারনেট সোচ্চার দিয়ে ওই যে আমরা যেটা আহ, মানে গার্ড ক্লোজ করি ওই রকমই আর কি, যে ইন্টারাপ্টেড টেনশন ফ্রি গার্ড রিপেয়ার, যেটা এক্সট্রামিকোসাল টেনশন ফ্রি এক্সট্রামিকোসাল ইন্টারাপ্টেড যে রিপেয়ার, সেটাই ছিল আর কি। হ্যাঁ, তো আহ, এই এইটা দেখার পর আমি এটা ইয়ে করলাম যে স্ট্রিকচোপ্লাস্টি আর যা করি না করি মানে কাটতে হবে, না কাটলে তো আর এটা সুচার দেওয়ার কিছু নাই। তো আমি ওইভাবে প্রিপেয়ার হয়ে গেছিলাম। আর এখানেও ওইভাবে লেখা ছিল ইউ ক্যান টেক অ্যাসিস্ট্যান্ট সাম অফ দ্য পোর্শন ইউনিট ভার্বালি কমিউনিকেট। এই কথাটা খুবই, আমার তো ফার্স্ট স্টেশন আমি আসলে বুঝতে পারছিলাম না, বারবার স্যার আমাকে থামাচ্ছিল, ডু ইট স্লোলি সো দ্যাট এক্সামিনার ক্যান অ্যাপ্রিশিয়েট ইউ আর গ্লোভড অ্যান্ড গাউন্ড। এটা গ্লোভড অ্যান্ড গাউন্ড লিখলেও এর পাশে একটা গ্লোভ ছিল, আলটিমেটলি ওই গ্লাভটা এখান থেকে পরে দিতে হবে। হ্যাঁ, আপনারা দিয়ে এইটা লক্ষ্য করবেন যে গ্লাভস আছে কিনা, গ্লাভস থাকলে গ্লাভস পরে যেতে হবে আর কি। আর ওয়েট প্যাসেজের আগে গ্লাভস আপনার পরতেই হবে, সেটা আপনি যদি রেস্টে পান তাহলে আপনি পরে যাবেন, আর যদি রেস্টে না পান তার মানে আপনি বুঝে নেবেন যে প্রসিডিওরের আগে আপনার গ্লাভস পরতে হবে, এবং সেই গ্লাভসটা আপনার প্রপার ওয়েতে যেভাবে আমরা গ্লাভস পরি ওইভাবে পরতে হবে, এবং সেইটার উপরে মার্কিংস থাকবে। সুতরাং এটা আপনার মাথায় নিয়ে ঢুকতে হবে। তো যাই হোক, তো আমরা যখন এই মানে করতে যাচ্ছিলাম, স্যার বারবার বলছিল যে ইউ হ্যাভ এডুকেট টাইম, তোমার অনেক সময় আছে। আমি মনে করতেছিলাম স্যার আমাকে এমনি এমনি বলতেছে, 5 মিনিট সময় লিখে দেখা আসছি, এটা তো আমার তাড়াতাড়ি করতে হবে। স্যার বারবার বলতেছিল এডুকেট টাইম আছে, এডুকেট টাইম আছে, এডুকেট টাইম আছে। কিন্তু আমি আসলে একটু ফাস্ট করছি। আমার সাথে আরেকজন আছে, সেও আল্লাহ তাআলা চায় তো এবার ফেলো হয়ে গেছে, আমার ব্যাচমেট খুবই মেধাবী এবং খুবই ভালো ডাক্তার। তো ও তো 5 মিনিটের যেই ঘন্টা পড়ছে ওই সময় গ্লাভসই খুলে ফেলেছে। হ্যাঁ, তো তারপর কি করবে, 5 মিনিট ধরে বসে আছে। আমারও একই সমস্যা, যে আমি মোটামুটি 5 মিনিটের কাছাকাছি টাইমে এসে বুঝছি, যতক্ষণ আমার পুরো ইয়ে শেষ, যে আসলে এরপর মানে আমি এখানে 10 মিনিট টাইম পাবো। হ্যাঁ, এখানে তো এই ওয়েট প্রসিডিউরে আপনি 10 মিনিট সময় পাবেন। আচ্ছা, স্টিচোপ্লাস্টির ক্ষেত্রে এই জিনিসটা একটু আপনি একটু দেখে নেবেন, যে আসলে আপনার মাসলটা কাটতে হবে মাসল লেয়ার পর্যন্ত, এবং কাটার পরে আপনি এটা কাটবেন হলো যে স্ট্রাকচার যে যতটুকু আছে ওখানে একটা গাটের মধ্যে ওর একটা ফোঁটা দিয়ে 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 স্ট্রাকচার করছিল। তো সেই স্ট্রাকচারের পারপেন্ডিকুলার কাটতে হবে, মানে সহজ কথা, আপনার গাটের যে রিপেয়ার করবেন সেই রিপেয়ারটা হবে সবসময় পারপেন্ডিকুলার অফ দা গার্ড, যেন কন্ট্রাকচার হলে কখনোই মানে অ্যালং দ্য ডিরেকশন অফ দা লাইন হবে না। এখানে স্মল গার্ড ছিল, আমি লার্জ গার্ড দিয়ে যদি বুঝাই তাহলে বোঝাটা সহজ হবে, যে আপনি সবসময় যে টিনিয়া যেদিকে থাকে ওই দিক বরাবর কাটবেন, কিন্তু সেলাইটা করবেন টিনিয়ার সাথে 90 ডিগ্রি বরাবর। এটা হলো সিম্পল কথা, যে যেদিকে কাটেন যাই করেন সেলাই হবে ডিরেকশনের পারপেন্ডিকুলার। তাহলে যেটা হবে যে এটা যখন একটু তো কন্ট্রাক্ট করলে লুমেনের কিছু হবে না। যদি লঙ্গিটিউডিনালি আপনি সেলাই করেন, ধরেন কথা কথা লার্জ গার্ডে আপনি টিনিয়া বরাবরই আপনি সেলাই করে দিলেন, তাহলে যেটা হবে এটা কন্ট্রাক্ট করলে লুমেনটা অপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। তো তার মানে আলটিমেটলি স্মল গার্ডের যেখানে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারে পারপেন্ডিকুলার রিলিজ করতে হবে, করার পরে মাঝখান বরাবর একটা স্টে নিয়ে টান দিলেই এইটা ওই এই যে এই যে এখানকার যে ছবিটা আছে মাঝখানে যখন স্টেটার প্রথমে কাটতেন লঙ্গিটিউডিনাল বরাবর, তারপর মাঝখান দিয়ে এটা স্টে দিয়ে টান দিলেই এটা আপনার ট্রান্সভার্স হয়ে যাবে। তারপরে যেভাবে ইন্টারপ্রেট আমরা দিয়ে দিই ঠিক ওই এক্সট্রা কোথাও দেখানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, সেভাবে আপনারা রিপেয়ার করবেন, আপনারা সবাই পারেন এটা, এটা কোনো এটা তো আর দিবে না
সহজ কথা, এই ওয়েট প্রসিডিওর আসলে স্যাররা গতবার দিছিল হলো আমাদের বারের আগের বার দিছিল লিভারের ওয়েট বায়োপসি। হ্যাঁ, এইগুলো আসলে আহ, মানে এইটা তো আসলে রিপিট হবে না। তো এইটা ছিল ওয়েট প্রসিডিওর, বারবার বলছে যে 10 মিনিটের প্রসিডিওর। আচ্ছা, 9 নম্বর স্টেশনটা হলো অপারেটিভ প্রসিডিওর। এখানে এসে আপনি বুঝবেন যে এরকম কিছু ছবি দেওয়া থাকবে। যখন ছবিটা দেওয়া থাকবে তখনই আপনারা বুঝবেন যে এটা একটা অপারেটিভ প্রসিডিওর আপনি পেতে যাচ্ছেন। তো আমাদের যে অপারেটিভ প্রসিডিওর ছিল সেটা হলো একটা ওপেন হার্নিয়া। তো এটা আসলে আমি আসলে আলোচনাই করতে চাচ্ছি না, এটা আপনারা আমার থেকেও অনেক অনেক গুণ ভালো পারে। যে এখানে প্রথম কোশ্চেনটা ছিল এইরকম, ঠিক এরকম একটা ছবি ছিল। ছবির ইয়েতে এই এই যে অ্যান্ট্রোসোফিয়া স্পাইন পিউবিক এগুলো কিছু ছিল না, এই মাঝখানে যে দাগটা এরকম একটা দাগ ছিল। দাগ দিয়ে লেখা ছিল যে এটা কিছু লেখা ছিল না, এটার সাথে অবজারভার ছিল। এটা আমার নিয়েছিল হলো আমাদের ঢাকা মেডিকেল নূর হোসেন ভূয়া সায়েন্স স্যার। আর অবজারভার আর আরেকজন ছিল, উনি কোশ্চেন গুলো করছিলেন, যে বলছিল যে এটা কি। আমি বলছিলাম ইনগুনারাইজেশন, তারপরে এটা ডেফিনেশন সবাই পারে যে মিডিয়াল থ্রি ফিফথ অফ প্যারাবোলা, এটা পারবেন আর কি। এই সেশন দেওয়ার পরে এরপরে কোশ্চেন ছিল যে এরপরে আরেকটা ছবি ছিল, এই ঠিক এরকম একটা ছবি ছিল যেখানে এই যে এখানে তো ম্যাশ দেওয়ার পরে ছবি, আমি আসলে ছবিগুলো তুলতে পারি না। স্যাররা যে ছবি দিছিল, এই এই যে নিচের যে একটা দেখা যাচ্ছিল সাদা একটা উপরে মাসলটা ফ্ল্যাপ তোলা, মানে এটা কি আহ, মা- এটা হলো এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরাসিস মাসল না, এর উপরে যে স্কিন ফ্ল্যাপটা তোলা আছে, নিচেরটা কি, নিচেরটা হলো এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরাসিস। এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরাসিস সেটা কি করা, এখানে কি করা হচ্ছে, এটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরাসিস কাটতেছি। তো এইখানে স্যাররা জিজ্ঞেস করছিল এখানে কি নার্ভ ইন্টারফেয়ার করবো। আহ, আহ, কেউ কি বলতে পারবেন যে আমরা যখন এক্সটার্নাল ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে ঢুকি তখন কোন নার্ভ এনকাউন্টার করি আমরা? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে আসলে ইন্টারেক্টিভ না হলে তো টায়ার্ড হয়ে যেতে হয়, নিজের তো নলেজও কম। কিন্তু তার চেয়ে বড় কথা আপনারা যে আলটিমেটলি পরীক্ষা দিবেন, পরীক্ষা তো ইন্টারেকশনই আর কি, আপনার বলে যেতে হবে আর কি। এইরকম পারি না পারি বলে দিন। ওকে, ফাইন। তো আহ, এরপরে যখন আমরা ইয়ে করি, এরপরে আহ, জিজ্ঞেস করছিল এরপরে কি করবো, এরপরে কি করবো, কোন এরপরে কি নার্ভ, এই নার্ভ এনকাউন্টার করতেছি, সেরপরে তারপরে কি করবো, এইভাবে কোশ্চেন করে এগোচ্ছে। সেটা একটা পুরোপুরি প্লেন অপারেটিভ প্রসিডিওর ছিল আর কি ইনগুইনাল হার্নিয়া। তারপরে জিজ্ঞেস করছিল যে এখানে হার্নিয়াল স্যাকটা কিভাবে আইডেন্টিফাই করবা, যে পার্লি ভার্টিসন সমস্ত কথাগুলো তোমার যে নেক অফ হার্নিয়া, সেই হার্নিয়া নেক কিভাবে বুঝবা, যে প্যাড অফ দ্য ফ্যাট, এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট আমি দেখবো, হোয়াইট ফ্যাট, কি হার্নিওগ্রাফি মেথড থাকবে, বেসিক এগুলো আমরা বলে গেছিলাম, বেশি বেসিক সোলডিজ ডেজার্ট এগুলো বলে গেছিলাম। তারপরে এরকম আরেকটা ছবি ছিল যে এখানে ম্যাশ বসানো হচ্ছে। এটা কি যে ম্যাশ বসানো হচ্ছে, ছিল যে এটা কোন লেভেলে এই ম্যাচটা বসানো হচ্ছে। হ্যাঁ, মানে এটা সাবলে, মানে এটা এটা বোঝাটা একটু এইটা একটু বোঝার বিষয়, এটা যে উপরে থেকে ঐশ্বরিক বিষয় আসা দরকার, ওই টাইমে আসতে হয় যে এটা কি কি আহ, এটা এটা আমি বুঝতে পারতেছিলাম না, মানে আসলে লেভেল বলতেছে অনলে সাবলে, এইটার পরে হঠাৎ করে মাথায় আসছে, আচ্ছা না এটা তো অনলে, এই আর কি, এটা কিভাবে ফিক্স করি আমরা। হ্যাঁ, লাস্টে একটা অ্যাডভান্সের কোশ্চেন ছিল যে আমরা টেপ বা টেপ টিএপিপি অথবা টিইপি তে মেশ কোথায় প্লেস করি, কোন লেভেলে। হ্যাঁ, কেউ বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে 10 নম্বর স্টেশন, এই স্টেশনে ছিল হলো আসলে পেডিয়াট্রিক সার্জারি। হ্যাঁ, তো মানে এটা বোঝার উদ্দেশ্য হলো আপনি নইলে উত্তর এই এই কোশ্চেনটা উত্তর অধিকাংশ ছেলে পেলেই পারে নাই আর একটু কঠিন হয়েছে, যে এরকম একটা ছবি ছিল, এইরকম ছবি না, আরেকটু বিটকুটে ছবি, একদম ভেতরে ইন্টেস্টাইন যেন সব এক্সাম এর মতন সব বেরোয় চলে আসছে, এরকম একটা ছবি ছিল, মনে হচ্ছিল যে এরকম। কিন্তু পেডিয়াট্রিক্স এজ গ্রুপ, এটা এটা কোথাও লেখা ছিল না, কিন্তু পেডিয়াট্রিক সার্জারি কোশ্চেন ছিল। তো এটা দিয়ে যখন মনে হলো তখন আসলে আমি এটা
বলছিলাম যে এটা কি, এটা হলো গিয়া কি পাচ্ছ ইন্টেস্টাইন কি ডায়াগনোসিস হইতে পারে। এটা আসলে এখানে মিকেল জ্যাকুরের এটা আসলে ভাইটাল ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ছিল, যে এটা কি, এটা একটা আমলিকাল আমলিকাল যে ভাইটাল ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সেটা পার্সিস্টেন্ট সেগুলো ছিল আর কি। এরপরে কোশ্চেন আসলে মিকেল ডায়াবেটিক্যাল দিকে স্যাররা গেছিলেন এবং স্যাররা খুবই হেল্পফুল ছিল, খুবই হেল্পফুল। স্টেশনটা আমি বুঝতেই পারছিলামই না। কুমিল্লা মেডিকেল কলেজের আমার স্যাররা ছিল, আমি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে পাশ করা। আমার একদম ডাইরেক্ট স্যার জুবায়ের স্যার উনি ছিলেন। আহ, উনি এত হেল্প করছেন এগুলো বোঝানোর মতন না। উনি বারবার চেষ্টা করতেছিলেন আমাকে বোঝানোর, কিন্তু আসলে এটা আমরা আসলে পারি নাই, এটা বেশ জটিলতা দেখা দিছে। এরপরে এটা কমপ্লিকেশন কি হতে পারে এগুলো আমরা বলছিলাম। যাই হোক, আহ, যখন টেনে এবং ওর সামনে ছবি ছিল, আমি আসলে পরের ছবির দিকে চলে যেতে চাচ্ছিলাম, যে এই ছবিটা আমি আসলে পাচ্ছিলাম। পরে টেন বি আসলে একটা ইন্টারসেকশন ছিল, এটা আমরা পারছিলাম, এটা সবাই পারছিল যে এটা কি ফাইন্ডিং। এটা একটা ইন্টারসেকশন আছে, এটা কি কি বলতে, যে একটা অ্যারো দেওয়া ছিল যে কোনটা কি। হ্যাঁ, মানে এটা কোনটা ইন্টারসেক্সের টার্ম আর কোনটা ইন্টারসেক্সের পিএম, ওটা বলছিলাম। যেটা ভেতরে ঢুকে গেছে সেটা টার্ম, যেটা যেটার মধ্যে ঢুকছে সেটা পিএম, পিএম। এটা কমপ্লিকেশন কি হইতে পারে বলছিলাম। এটা আমরা সবাই তো জানেন যে পারফেকশন হতে পারে, ইschemia হতে পারে। এটা ট্রিটমেন্ট কি করবা, তো আমরা বলছিলাম যে কনজারভেটিভ। এখানে একটা কোশ্চেন স্যারা বলছিল যে এইটা কিভাবে করবা, এই যে রিডিউস এই কথাটা স্যারকে বুঝাইতেছিলাম যে স্যার এটা বের করে ফেলবো, আর এটাকে কি বলে এই রিডিউস কথাটা, পরে স্যার বলেন যে এটা রিডিউস করবো আর কি। আর তারপর স্যার জিজ্ঞেস করছিল যে এটা রিডিউশনের কি উপায় আছে। হ্যাঁ, তো আমরা নিউমেটিক বলছিলাম, বলে যে আচ্ছা না, পার অপারেটিভ রিডাকশন কি উপায় আছে, কখন সার্জারি করবো বা ইনসেকশন করতে, পার অপারেটিভ রিডাকশন কিভাবে করবো। তখন আমি স্যারকে বলছিলাম, স্যার আমি এটা পুল করব না, টানবো না, আমি ডিস্টালি এটাকে মিল্কিং করে নিয়ে আসবো, এইটাই শুনতে চাচ্ছি। ঠিক আছে, তো এরপরে আইওসল অস্পি নিয়ে কারো কোনো কথা বলার বা জানার আছে? জি করো। এইখানে আমরা একটু চ্যাট বক্সে কোনো কিছু আছে আনিস সাহেব? চ্যাট বক্সে কারো কোনো কোশ্চেন বা কেউ সরাসরি কেউ কিছু বলতে পারে নাকি? না স্যার, আচ্ছা, আচ্ছা। এখানে তো একজন দেখছি, ডক্টর রকিব একটা কোশ্চেন করছে কাউন্সিলিং বাংলায়। আমি কাউন্সিলিং আসলে বাংলায় করছিলাম আর কি। হ্যাঁ, আর আর ওরকম কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, ঠিক আছে, আমরা আইওতে তার ইয়ে করি। আমরা জানি আইও 5টা আসবে। এটা একটা স্ট্রাকচার ওরাল এক্সামিনেশন, ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন। যে এই ক্ষেত্রে আসলে আমাদের সবসময় টার্গেট থাকে যে আমরা আসলে ভালো তুলবো আর কি। তো এই ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশনে প্রথম দুইটা হবে অ্যাকিউট কেস। প্রথম কেসটায় থাকবে হলো গিয়া হিস্ট্রি অ্যান্ড ইনভেস্টিগেশন। 2 নাম্বার অ্যাকিউট কেসে থাকবে হলো ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাকিউট কেসে। 3 নাম্বার স্টেশন থাকবে ক্রনিক স্টেশন। 4, 5 এটা অল্টারনেটিভ হতে পারবে, একটা থাকবে রিসেন্ট অ্যাডভান্স আর একটা থাকবে ইথিক্যাল। হ্যাঁ, তো এটা ছিল আর কি। এবং এই আইওতে প্রতি স্টেশনের আগে আপনি রেস্ট পাবেন, এটা হলো কথা। ঠিক আছে, একদম সময় নেই আমাদের। ঠিক আছে, আমি ফার্স্টে করছি। এরকম একটা সিনারিও ছিল, a patient presented with you with sudden severe upper abdominal pain on examination, pulse rate একটু বেশি ছিল, বিপি একটু কম ছিল, আপার বারোটাল লিভার ডালনেস ইজ অ্যাবসেন্ট, মানে পারফোরেশন তারা এক্সক্লুড করে দিছিল। এটা স্টেশনে আমরা চিন্তা করছিলাম এটা কি আসলে সিরিয়াস। এর সাথে একটু ভমিটিং এর কিছু কথা ছিল, মানে এটা মোটামুটি তারা পিইউডি, আমরা ধরেই নিছিলাম পিইউডি প্যানক্রিয়াটাইটিস আর ইয়ে কোলেসিস্টাইটিস এর মধ্যে হবে। কিন্তু যেহেতু পালস বেশি এবং মানে শকের দিকে যাচ্ছে, পিইউডি আর কোলেসিস্টাইটিস এর দিকে শক ওইরকম থাকে না। লিভার ডালনেস উপরে এই কথা যেহেতু বলে দিছিল পারফোরেশন নাই, সেক্ষেত্রে আমরা আসলে প্যানক্রিয়াটাইটিস এটা ঢোকার আগেই মোটামুটি ধরে নিয়েছিলাম প্যানক্রিয়াটাইটিস। এবং সেই অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যে যে কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে সেগুলো আমরা সবই চিন্তা করে গেছিলাম যে এখানে কি কি
সেইটা আমরা 5 মিনিটে মোটামুটি সেগুলো উত্তর সহ ধরে নিয়ে গেছি। প্রথম কোশ্চেন ছিল এখানে 4টা কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ছিল, আমরা বলছিলাম এগুলোর সাথে মেসেন্টেরিক ভাস্কুলার অক্লুশন এই কথাটা বলছিলাম। এখানে 6 ইনভেস্টিগেশন একদম বলা ছিল, 6টা ইনভেস্টিগেশন বলা, আসলে এই কোশ্চেনটা করছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এবং সেটার যে গ্লাসগো স্কোর, গ্লাসগো বা র্যানসন স্কোর, সেইটার ইনভেস্টিগেশন। তা আমরা ওইটা ধরে যে প্যানক্রিয়াস গ্লাসগো যেমন আমরা মনে করি পি ফর পার্শ্ব প্রেশার অক্সিজেন, এবিজি যেটা বলছিল এবিজি বলছিলাম, তারপরে এ ফর সেরাম অ্যালবুমিন, তারপরে এন ফর নিউট্রোফিল মানে ডাব্লিউবিসি কাউন্ট সিবিসি সিবিসি, তারপরে আর ফর আরবিএস, তারপরে ই ফর এনজাইম এলডিএইচ, তারপরে এ ফর এ ফর এজ, আর এস ফর সেরাম ইউরিয়াতে। এস তো আর আপনি বলবেন না, বাকি এগুলো ইনভেস্টিগেশন গুলো করে। আচ্ছা, এরপরে এগুলোর কিছু মান বলছিল, কিছু লেভেল বলছিল, সেগুলো আমার মনে নেই আসলে। সিবিসি তে ডাব্লিউবিসি কাউন্ট বেশি ছিল, এলডিএইচ বেশি ছিল, মানে ইন্টারপ্রিটেশন যেটা ছিল সেটা হলো গ্লাসগো 3-এর বেশি স্কোর আসতেছিল। তাহলে তখন বলছিল যে এই রিপোর্টে তোমার কি মনে হয়, সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস অথবা কিছু কেউ নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বলছে, উত্তর নিছে কিনা আমি বলতে পারবো না। তারপর কোশ্চেন ছিল যে ইনিশিয়াল 2টা ইমেজ কি বলবো, আমি তো সিটি স্ক্যান প্রথমেই বলে বসেছিলাম। আসলে স্যাররা খুব বেসিক থেকে শুরু করতে চায়, বলে যে না ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল তখন বলছিলাম যে একটা এক্স রে করবো, একটা আল্ট্রাসাউন্ড করবো। এক্স রে কি ফাইন্ডিং জিজ্ঞেস করছিল, 4টা ফাইন্ডিং, বারবার এই ফাইন্ডিং গুলো একদম নাম্বার দিয়ে বলে দিচ্ছে এই 4টা, এরপর কি এরকম 4টা। আমি কয়েকটা লিখে নিয়ে আসছি, আপনারা পারবেন। এরপরে কোশ্চেন ছিল যে আচ্ছা ঠিক আছে, তোমার এইগুলো সব কিছুই পাইলে না, তুমি কনফার্ম করবা কেমনে, এবং বলছিলাম সিটি স্ক্যান, সেটা যে আচ্ছা ঠিক আছে সিটি স্ক্যান কখন করবা, তো তখন ওই যে ওটা ইন্ডিকেশন গুলো বলছিলাম ফার্স্টে আছে যে ডিটেরিয়েশন, সাম সাইন্স অফ ডিটেরিয়েশন গিভেন হোয়াট মেবি, এটা আমাদের ওই যে কিছু ডিটেরিয়েশনের ডেট দিয়ে দিছিলাম আর কি, যে সে এখন বিপি বাড়তেছে না, পালস বেড়ে যাচ্ছে, ব্যথা বাড়ছে, এরকম কিছু সাইন দিছিল তারা। তারপর কি হতে পারে আসলে কেউ বলতে পারে? আচ্ছা, আমাদের আসলে একদম সময় নাই, এটা আসলে তারা নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস শুনতে চাচ্ছিল। তো তারপরে সিটি ফাইন্ডিং পেতে পারো, আমরা বলছিলাম যে সোল এন্ড প্যানক্রিয়াস, তারপরে প্যানক্রিয়াটিক মানে আমরা ইয়ে পেতে পারি, যে স্টোন পেতে পারি, সেগুলো কথা বলছিলাম। আর কিছু পেডিয়াট্রিক স্কোর, একটা পেডিয়াট্রিক স্কোরের নাম পেয়েছিলাম, ক্লাস স্কোর বলছিলাম এবং এইখানে ফিরোজ কাদের স্যার ছিলেন, খুবই হেল্পফুল ছিলেন, এবং ফার্স্ট উত্তর হয়েছে, এবং এইটা সবারই খুব ভালো হয়েছে, এবং খুব আগেই সবার শেষ হয়েছে। স্টেশন 2 এ এরকম একটা সিনারি ছিল, এটা তার ওটা ছিল তাহলে স্টেশন 1 অ্যাকিউট স্টেজ হিস্ট্রি এন্ড ইনভেস্টিগেশন। তাহলে এটা আমি বুঝে গেছি, এখানে আমি ম্যানেজমেন্ট লাইনে কথা হবে। তাহলে কি, a patient presented with severe abdominal pain, the patient has a history of fever for last 3 weeks, on examination pulse বেশি মানে শকের কিছু ফিচার আছে, abdomen was tender and distended, upper matter of liver dullness was obliterated। এখানে মানে বোঝাই যাচ্ছে যে একটা ফিভার, অনেক দিনের ফিভার, এরপরে মানে 2 সপ্তাহ বেশি ফিভার, 3rd উইকে, এবং তার মানে পেরিটোনিয়াইটিস এবং গ্যাস্ট্রিক হলো ডিসকাস হতো, মানে সহজ কথা টাইফয়েড আলসার পারফোরেশন এটা বলতে চাচ্ছে, এবং সেই রিলেটেড কোশ্চেন করবে, এটা আমরা মোটামুটি বুঝেই ঢুকছিলাম, তাই করছিল যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, আমরা সরাসরি বলছিলাম টাইফয়েড আলসার পারফোরেশন। তারপরে জিজ্ঞেস করছিল যে আচ্ছা এখানে কি ইনভেস্টিগেশন করতে চাও, আমি বলছিলাম যে না স্যার আমি কোনো ইনভেস্টিগেশন করতে চাই না, আগে রিসার্চ করতে চাই। আসলে স্যার এখানে আইইউতে আসলে মানে উত্তর স্পেসিফিক, তো তার ইনভেস্টিগেশন বলছে, তো তার ইনভেস্টিগেশনই বলতে হবে আসলে। তো আমি যখন বলছিলাম তখন না ধরো রিসার্চ হয়েছে, তখন কি ইনভেস্টিগেশন করতে চাও, তখন আমি বলছিলাম এক্স রে। এটা আসলে এক্স রে অ্যাবডোমেন অনেকে বলছিল, আসলে এটা এক্স রে অ্যাবডোমেন না, এক্স রে চেস্ট ভিউ ইন ইরেক্ট পোস্টার, পুরোটাই বলতে হবে। তো তারপরে এরপরে কোশ্চেন ছিল যে ব্লাড সিএস এ ধরো তুমি টাইফয়েড পাওয়া নয়, তাহলে আর কি করতে পারো, টাইফয়েড ডট এগুলো করতে পারি। তো এটা ট্রিটমেন্ট কি স্যার, ল্যাপারটমি, এখানে পেরিটোনিয়াস চলে আসছে, পেশেন্ট শকের দিকে যাচ্ছে, আফটার রিসিসিটেশন আমি ল্যাপারটমি করব। এরপর জিজ্ঞেস করছিল যে আচ্ছা ল্যাপারটমি করে একটা টাইফয়েড আলসার পারফোরেশন পাইলা, ইলিয়ামের শেষে তুমি কি কি অপশন আছে,
আমি বলছিলাম যে এটা এক্সটেনশন করে দিতে পারি। এটা বলে আমি বসেছিলাম আসলে। তো বললো আর কি করতে পারো? স্যার, আমি এসে এক্সটেনশন করতে চাই। বললো যে, আচ্ছা ধরো আর কোনো অপশন আছে কিনা? তখন বলছিলাম যে প্রাইমারি রিপেয়ার করা যায়, সেকেন্ডারি রিসেকশন করে প্রাইমারি অ্যানাস্টোমোসিসও করা যায় আরকি। বললেন আচ্ছা ঠিক আছে। হোয়াট উইল ইউ ডু? তারপর তো বলছে যে, আচ্ছা ধরো তোমার মাল্টিপল জায়গায় পারফোরেশন আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? স্যার আমি বলছিলাম যে রিসেকশন করে পুরোটা স্টেরাইজ করবো। আচ্ছা, তারপর জিজ্ঞেস করছিল যে প্রাইমারি রিপেয়ার কি আসলে কখনো পসিবল? তো বলছিলাম স্যার মিনিমাম কন্ট্রিবিউশন থাকলে এটা প্রাইমারি রিপেয়ার করা যায়। তো তারপর বলছিল যে আচ্ছা এখানে ধরো প্রাইমারি রিপেয়ার ডান, কিন্তু পেশেন্ট ফিফথ পোস্ট অপারেটিভ ডে থেকে খুবই আনওয়েল, পেশেন্ট অর্সেন and guard content coming out from midline and drain, abdomen tender, diagnosis এটা কি হয়েছে? অ্যানাস্টোমেটিকাস জিজ্ঞেস করছিল যে এটা কিভাবে কি কি কেন হয়েছে বলে মনে হয়? তো বলছিলাম যে স্যার ট্যাপোরেটি আলসারে মাল্টিপল জায়গায় এফেক্টেড থাকে, হয়তো কোনো একটা জায়গায় আগে ছিল না, এখন হয়েছে, বা ডিজিজ কাটে অ্যানাস্টোমোসিস সেটা ফেল করতে পারে, কন্টামিনেশন বেশি ছিল, এসব বলছিলাম। তাহলে এখন কি করবো? স্যার রিল্যাপারেটমি করবো। স্যার বলে যে কোশ্চেন আমার আগেই শেষ হয়ে গেছিল। স্যার বলছিল তোমার কোশ্চেন শেষ। প্রিয়চন্দ্র স্যার বলছিল যে তুমি কি পানি টানি খাবা কিনা, তুমি ভালো আছো কিনা। তো স্যাররা হেল্পফুল থাকে। আচ্ছা, স্টেশন থ্রি এটার ক্রনিক কেস, আসলে ক্রনিক কেসে আমাদের রিলেটেড কোশ্চেন পাওয়া কঠিন। হ্যাঁ, এটা আসলে আমাদের জেনারেল সার্জারি মানে হেপাটোবিলারি বা কোলোরেক্টাল কেস আসার সাধারণত সম্ভাবনা কম থাকে। তো ক্রনিক কেসে আমাদের কোশ্চেনটা ছিল অনেকটা এরকম যে ইয়াং ডেলিভারি ম্যান, যে অনেক সময় মোটরসাইকেল রাইড করতে হয়, সে লো ব্যাক পেন এপিডেমিক করছে আর কি। হ্যাঁ, এরকম একটা সিনারিও ছিল। সিনারিও একটু বড় ছিল আর কি পয়েন্টটা আমার মনে নাই আর কি। তো এরপরে আমি স্যারের কাছে ঢোকার পর স্যার বলছিল যে তুমি এখানে 6টা পয়েন্ট কি হিস্ট্রি থেকে কি নিতে চাও? তো আমি বলছিলাম পেন রেডিয়েশন, যে এটা কোন দিকে যায়, নার্ভাস ক্লডিকেশন আছে কিনা, হিস্ট্রি অফ ট্রমা, মাসল ওয়াস্টিং, নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস, ফিভার ছিল কিনা, মানে আমার মাথায় ছিল আসলে পিএলআইডি আর টিউবারকুলোসিস আর কি। তো ডিফারেন্সিয়াল জিজ্ঞেস করছিল পিএলআইডি ইনফেকশন, আমি বলছিলাম অ্যাটিপিক্যাল বা টিপিক্যাল মাইক্রোবাক্টেরিয়াম টিউবারকুলোসিস, মাসল স্প্রেন হতে পারে, স্পাইনাল, সবই দিয়েছিল আর কি। আর তারপর জিজ্ঞেস করলো কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে চাওয়া, আমি বলতে সিবিসি সিআরপি মানে ইনফ্লামেটরি গুলো দেখতে চাই। তারপর জিজ্ঞেস করছিল কি ইনিশিয়াল ইমেজিং করতে চাও? আমি বলছিলাম এক্সেল নাম্বার এগুলো নিছিল। হঠাৎ ফাইন্ডিং কি ফাইন্ডিং দেখতে চাও? তো আমি এক একটা বলে গেছিলাম যে পিএলআইডি এর ক্ষেত্রে আমি স্পেস ক্লোজ পাবো, মাসেল স্প্রেনের ক্ষেত্রে ওইরকম কিছু পাবো, পাওয়ার সম্ভাবনা কম, এরকম আর কি। তো জিজ্ঞেস করছে আচ্ছা তুমি ফার্দার কি ইনভেস্টিগেশন করতে চাও? এমআরআই করতে চাই, হোলের স্পাইন, এমআরআই কি ফাইন্ডিং পাইতে পারো? তো প্রতিটা একটা একটা করে ভাগ করে বলে গেছিলাম আর কি। আর যদি এরপর জিজ্ঞেস করছিল যে তোমার লাম্বার স্পাইনে লাম্বার লর্ডোসিস আছে, হ্যাঁ, কিন্তু বাকি সব এমআরআই টেমআরআই সবই নর্মাল। এখন তো আসলে এটা আমি অত বুঝতে পারি নাই, এটা আমার কাছে মাসল স্প্রেন মনে হয়েছে, সেক্ষেত্রে এরকম হতে পারে। এটা যদি কেউ জানেন আমাকে বলতে পারেন, অথবা ফোন নাম্বার দিয়ে রাখছি, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের জন্য আমার উই আর অলওয়েজ ওপেন, যে আপনারা যখন চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কি, যে কোনো বিষয়ে আপনারা আহ এই জিনিসটা এরকম হলো কেন, বা এই বিষয়ে এটা এরকম না, আপনারা যদি আমাকে ইনপুট দেন সেটা ভালো। লাস্টের কোশ্চেনটা ছিল যে আপনি এটাকে এক্সপার্ট কখন পাঠাবেন এক্সপার্ট এর কাছে। ওকে, এরপরে স্টেশন ফোর, আমাদের স্টেশন ফোর রিসেন্ট অ্যাডভান্স ছিল। লিখে দিছিল যে ফলোইং স্টেশনে তুমি রিসেন্ট অ্যাডভান্স নিয়ে কোশ্চেন ফেস করতে যাচ্ছ। ধরো এ 40-year-old lady presented with alteration of bowel habit, on coloscopy sessile polyp is found 30 cm for adult birth, এইটার বায়োপসি শোড ফোকাল অ্যাডিনোকার্সিনোমা, তার দুইটা হিস্ট্রি অফ 2 প্রিভিয়াস সিএস আছে। তো আমি এখানে চিন্তা করে দেখছিলাম যে সেসাইল পলিপ, তাহলে এখানে যেহেতু রিসেন্ট অ্যাডভান্স, তাহলে আমরা আসলে ফেস করতে যাচ্ছি ইএসডি ইএমআর। এটা আমার মেজর একটা ভুল ছিল আসলে। এটা নিয়ে পরে আমি স্যারদের সাথেও কথা বলছি, স্যাররা আমার সাথে একমত যে এটা একটা পলিপ 30 সেন্টিমিটার, এটা ইএসডি ইএমআরই হবে, কিন্তু আসলে পোস্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা ছিল না।
তাহলে এটার কি কোশ্চেন ছিল? কোশ্চেন ছিল প্রথমে হোয়াট ডেফিনিটিভ প্রসিডিউর। প্রথমে কোশ্চেনটা করছিল যে তুমি এখানে কি করতে চাও? তা আমি ইএসডিএমআর করে বলে যে আর এখানে অ্যাডিনোকার্সিনোমা বলছে। ফোকাল অ্যাডিনোকার্সিনোমা টিপে একটু থাকুক না থাকুক এটা তো ইএসডিএমআর। যদি ইএসডি করে আমার ইয়ে ছিল যে ওই লাইনে যাব যে ইএসডি করে যদি আমার বেস ইনভলভ থাকে তাহলে আমি প্রসিডিউরে যাব। কিন্তু স্যাররা আসলে এটা লেফট হেমিকুলার শুনতে চাচ্ছিল। এটা স্যারদের সাথে পরে কথা বলছিলাম, এরকমই স্যার লেফট হেমিকুলার শুনতে চাচ্ছিল। এটা কি কি জিজ্ঞেস করছিল, এটা কিভাবে ল্যাপারোস্কোপি কিভাবে করতে চাও? না ওপেন বা ল্যাপারোস্কোপি করা যায়। ল্যাপারোস্কোপিক্যালি তুমি এটা কিভাবে গ্রোথ পাবা? তো আমি বলছিলাম পিওরোপ্রেটিক ট্যাটুইং করে থাকলে। স্যার জিজ্ঞেস করছিল যে পিওরোপ্রেটিক ধরো ট্যাটুইং করা নাই তখন কি করতে পারবা? তাহলে বলছে স্যার পিওরোপ্রেটিক কোলোস্কোপি করতে পারি। তো স্যার জিজ্ঞেস করছিল আচ্ছা তুমি অ্যানাস্টোমোসিস করলা, তাহলে পারাঅপারেটিভ অ্যানাস্টোমোসিস যে হয়েছে সেটা ঠিক হয়েছে, কোনো লিক টিক নাই, সেটা কিভাবে বুঝবা? তো আসলে এখানে এন্ডোসাইনারিন গ্রিন ছাড়া আমার মাথায় কিছু আসতেছিল না। রিসেন্ট অ্যাডভান্স কিছুক্ষণ পর পরে আমি এন্ডোসাইনারিন গ্রিনই বলে গেছি, তাই স্যাররা দিচ্ছিল আর কি যে এখানে অনেকগুলো কোশ্চেন এরকমই ছিল, অ্যানাস্টোমোসিস করছো সেগুলো লিকেজ হয়েছে কিনা বা এরকম আর কি। তো এখানে এরপর ওয়াটার স্ট্রাকচার, সেখানে ইনজুরি হয় লেফট ইউরেটার বা লেফট উপরিয়ন আর্টারি যেহেতু ফিমেল ছিল। মডার্ন মেথডস অফ সিলিং ব্লাড ভেসেল, এটা একটা কোশ্চেন ছিল যে হারমোনিক লিগাসি আর থান্ডারবিট কোনটা, কোন ডিভাইস কি এনার্জি ব্যবহার করে। এটা তো আপনারা সবাই জানেন আশা করি। হারমোনিক হলো সাউন্ড, লিগাসি হলো ইলেকট্রিসিটি, থান্ডারবিট ইউজ করে। হাউ টু চেক ভাস্কুলারিটি, এইখানেও আমরা যে আপনি যে ব্লাড অ্যানাস্টোমোসিস করছেন এটা ভাস্কুলারিটি ঠিক আছে কিনা এটা চেক করবেন কিভাবে, এখানেও দিয়ে আমরা ওই যে আইসিজি বলে গেছি আসলে। আচ্ছা, এই স্টেশনটা ছিল সবচেয়ে বিদঘুটে এবং সবচেয়ে খারাপ হয়েছে, কেউই এটা পারে নাই। এটা কি স্যাররা চাইছে এবং কেউই এটা টোটালটা শেষ করে আসতে পারে নাই, আমিও পারি নাই এবং কারোর কাছ থেকে নিতেও পারি নাই। এর জন্য এটা এটা ইথিক্যাল স্টেশন ছিল, ইথিক্যাল, কিন্তু ইথিক্যাল কোনো কোশ্চেনই করতেছিল না স্যাররা। স্যাররা আসলে এই এই স্টেশনটা সবার বেশ খারাপ হয়েছে এবং কেউই এটা কমপ্লিট করে আসতে পারে না। তো আমি যতটুকু করতে পারছিলাম ওইটুকু আমি নিয়ে আসছি, বাকিটা হ্যাঁ। একটা এরকম ছিল, একটা 50 years old gentleman who works in abroad presented with right lower abdominal pain and after evaluation diagnosed has acute appendicitis. While performing laparoscopic appendicectomy, he found a growth in the ascending colon. Patient's son and wife are present. এখন তাদেরকে কাউন্সিলিং করতে, এখন তুমি কি করবে এরকম একটা স্টেশন ছিল। ওখানে একটা নোট ছিল, একটা ব্রিটিশ ইয়েতে একটা ল তুলে একটা নোট ছিল, সেই নোটের মধ্যে লেখা ছিল সেটা সারমর্ম হলো এমার্জেন্সি সিচুয়েশনে ডাক্তার কি করবে সেটার একটা ডিসিশন নেওয়ার ব্যাপার সার্জনের আছে। তো কোশ্চেন প্রথমে যেটা কোশ্চেন করছিল যে বিফোর এক্সামিনেশন এ পেশেন্ট হোয়াট ডু উই টেক, এইটা আসলে আমি কোনো মতেই বের করতে চিন্তা করতে পারতেছিলাম না। স্যার বলল যে আরে এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আমরা একটা পেশেন্ট এক্সামিন করার জন্য কি এক্সামিনেশন করার আগে কি করি, এক্সামিনেশন করার আগে কি করি। আর এখানে স্যার বললো যে না ইয়োর এক্সাম, আমি বাংলায় বলতেছিলাম, তো স্যার বললো যে ইয়োর এক্সাম মিডিয়া শুড বি ইন ইংলিশ। তারপর ইংলিশ বলা শুরু করলাম। তো যাই হোক এইটা আসলে কনসেন্ট হবে যে এক্সামিনেশন করার আগে কনসেন্ট করবো। খুব সিলি জিনিস, সবাই হয়তো পারেন কিন্তু আমার কাছে ওই সময় ধর মাথায় আসে না। এটা রহমত, মানে আপনার ওই সময় মাথায় আসাটা খুব জরুরি। আচ্ছা, এরপর কোশ্চেন ছিল যে নাও তুমি কি করতে চাও। আমি তো একদম ধরেই বসেছিলাম যে স্যার আমি এখানে অ্যাপেন্ডিসেক্টমি করে বেরোয় চলে আসবো, এই ক্ষেত্রে আমি আর প্রসিডিওর করব না, ওটি নোট লিখে রাখবো। হ্যাঁ, কেন এখানে অটোনমি নাই, পেশেন্ট যেহেতু আন্ডার, পেশেন্টের ওপিনিয়ন নিতে পারছি না। স্যাররা এটা রাইট হেমিকোলেক্টমি উত্তরে নিয়ে রাখছে। এখন এটা এটা স্যাররাও একটু সমস্যা করে, এটা সঞ্জু স্যার ছিল এই বোর্ডে। সঞ্জু স্যার চেষ্টা করছে কিন্তু আসলে চেষ্টা করে উঠানো যায় নাই সরকারি, কিন্তু স্যার আচ্ছা না এটা একটা গ্রোথ থেকে কি ফিরে চলে আসবা নাকি দিতে। স্যারদের পাস বুঝে বুঝলাম যেটা আসলে এটা স্যাররা সার্জারি চাচ্ছে, বললাম যে রাইট হেমিকোলেক্টমি করবো। তারপর জিজ্ঞেস করলো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নাও, এখন তুমি কি করবা। তার আমি বললাম যে এখানে বলে যে তোমার অ্যাটেন্ডেন্স কিন্তু আছে। স্যার অ্যাটেন্ডেন্স কে ভেতরে আনবো, এনে দেখাবো, চেষ্টা করবো এবং তাদেরকে কনসেন্ট নেওয়ার চেষ্টা করবো। আর তো এরপর জিজ্ঞেস করছিলাম যে এই যে তুমি যে অপারেশনটা করলে এটা কি হইলো, হ্যাঁ এটা কি হলো। আমি বলছিলাম এটা বেনিফিশিয়াল পেশেন্টের। এখন এরপর বলছিল যে পেশেন্ট পার্টি ইজ কনফিউজড, এখন তুমি কি করতে, পেশেন্ট পার্টি কনফিউজ, তুমি এখন কি করতে।
এটার উত্তর আমি পারি নাই, এটা আমি এগিয়ে গেছিলাম। তো এটা অন্যদের কাছ থেকে শুনছি যে এটা আরেকজন কনসালটেন্ট, কল অ্যানাদার কনসালটেন্ট টেক দেয়ার অপিনিয়ন, দুইজনের কনসালটেন্টের অপিনিয়ন নিয়ে এখানে রাইটিং করা যাবে। তাহলে এটা কি? এটা হলো রেসপন্সিবিলিটি শেয়ারিং। এই উত্তর কোনোটাই আমি পারি না, আমি এর আগেই শেষ। মানে স্যাররা এগোইতেও আমাকে আমাকে বের করতে, মানে আমার কাছ থেকে বের করতে পারছিল না, স্যাররা চেষ্টা করছিল, কিন্তু আমি আসলে কোনো ক্লুই ধরতে পারতেছিলাম না। এর আগের গুলো যেরকম আল্লাহ ক্লু ঢুকাই দিছে, কিন্তু এইটা কোনো মতেই আমি ক্লু বের করতে পারছিলাম না। তারপরে হাউ উইল ইউ এক্সপ্লেন টু পেশেন্ট পার্টি অ্যাবাউট অ্যাপেন্ডিসাইটিস, এরপর এই কোশ্চেন গুলো আগে ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন তো অ্যাপেন্ডিসাইটিস থেকে এই যে এইটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, সেটা কিভাবে তুমি পেশেন্ট পার্টিকে কার্সিনোসিস অ্যাপেন্ডিসাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে, কত পার্সেন্ট, সেটাগুলো বলছিলাম। হাউ ক্যান ইউ অ্যাভয়েড সাচ কন্ডিশন, যে এরকম হইলো এটা অ্যাভয়েড কেমনে করবা। পেশেন্ট পার্টিকে আগে থেকে আমরা হিস্ট্রি নেবো, এক্সামিনেশন করবো এবং তাদেরকে বারবার কাউন্সিলিং করবো এবং থরো ইনভেস্টিগেশন করার মাধ্যমে এগুলো অ্যাভয়েড করবে। তো এই মোটামুটি আমি তাহলে স্টপ শেয়ার করছি। স্টপ শেয়ার করছে, ঠিক আছে, শেয়ার করছে করছে। এখন এই বিষয়ে যদি আর কারো কোনো কথা থাকে তাহলে খুব সংক্ষেপে আমরা 2-1 মিনিট বা 30 সেকেন্ড, কারো কথা থাকলে আমরা নিতে পারি আর কি, না থাকলে আসলে আমরা শেষ করে দিই। জি স্যার, কারো কোনো মনে হয় কথা নেই স্যার? আচ্ছা, ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। তো এই বিষয়গুলো কয়েকজন ছিলেন, আর জুমে এখানে 6-7 জন ছিলেন আর কি স্যার। আচ্ছা আপনারা জানেন যে আমাদের এই কোর্সটা ডিসি একাডেমি এফসিপিএস পার্ট 2 সার্জারি কোর্সটা রানিং করছে। একটা ব্যাচ অলরেডি রানিং চলতেছে, ওই ব্যাচের একটা পার্ট অস্পিয়ান আইএস সলভ ক্লাসটা ছিল। এর আগে পেপার 1 পেপার 2 দুইটা সলভ ক্লাস হয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের এই ব্যাচটা রানিং চলতেছে। আমাদের এখানে মেন্টর হিসেবে 2 জন স্যার আছেন। জি স্যার, আপনার কোনো কথা থাকলে স্যার। না, আমার তো কোনো কথা নেই, ঠিক আছে, ওদেরকে আমাদের নাম্বার ওদের সাথে আমরা শেয়ার করছি। তবে আপনাদের যেটা বলবো যে আপনারা এই ধৈর্যহারা হবেন না, এটা এটা একটা লং জার্নি। আল্লাহ তাআলা চাইতো যে আমরা, আমি নিয়াজ ভাই যারা আছে তাদের আল্লাহ তাআলা চাইতো একবারে আল্লাহ তাআলা পার করে দিয়েছেন, আল্লাহই করছেন, আমাদের কোনো যোগ্যতা নাই, ক্ষমতা নাই। তাকে আমরা আপনাদেরকে স্মুথ করার জন্য যতটুকু পারবো আমরা অবশ্যই সাথে আছি। আপনারা এটা প্রথমে যে কোরআন আয়াত পড়লাম যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি, স্বস্তির সাথে আহ, এটা এটা কোরআনের আয়াত, সুতরাং এটা নিয়ে আমাদের কনফিউজ হওয়ার কিছু নেই। আমাদের ইনশাল্লাহ ভবিষ্যৎ খুব ভালো অপেক্ষা করছে, আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করতে পারি, এবং এটা করতে পারলে আমাদের ভালো লাগবে। আমাদের এটা রেসপন্সিবিলিটি থেকেই আমাদের করা আর কি, তো বাকি। ঠিক আছে আনিস সাহেব? জি ঠিক আছে হ্যাঁ, স্যার, থ্যাংক ঠিক ইউ আছে, সো মাচ। ঠিক আছে, অলরাইট।